ওয়েলকাম টু মাই ডার্ক সাইড। পর্ব 2। সারিকা হোসাইন। অফিসে নিজের ডেস্কে বসে বসে ঝিমুচ্ছে রাজ্য। মাথার উপর ক্যাচ ক্যাচ শব্দে সিলিং ফ্যানটি ক্রমাগত ঘুরে চলেছে। সবকিছুই সে ঠাহর করতে পারছে, কিন্তু চোখ মেলে দেখতে পারছে না। এমন এক অবস্থা যেন কান সজাগ কিন্তু দৃষ্টি অবরোধ। শরীরের হঠাৎ এমন দুরবস্থা হবার কারণ কোনোভাবেই খুঁজে পাচ্ছে না সে। হঠাৎই এক গাদা ফাইল টেবিলের উপর শব্দ করে বাড়ি মেরে রেখে তিরিক্ষি মেজাজে কটমট করতে করতে বেনজির আশফি বলে উঠলেন, অফিস কি ঘুম পাড়ার জায়গা? এখানে টাকা দিয়ে সরকার কি বিশ্রামাগার খুলেছে? খারুস কমান্ডারের গর্জনে কোনো মতে চোখ মেলে তাকালো রাজ্য। এরপর ধীর কণ্ঠে বলে উঠল, আসলে স্যার, আজকে হঠাৎই খুব খারাপ লাগছে তাই। রাজ্যকে কথা শেষ করতে না দিয়েই অগ্নিমূর্তি ধারণ করে বেনজির আশফি বলে উঠলেন, দায়িত্ব নিয়েছ রাঘব বোয়াল ধরার, কিন্তু জালে এখনো একটা চুনোপুটি পর্যন্ত তুলতে পারোনি। কিন্তু এক্সকিউজ দেবার বেলায় কথার বাহার সাজিয়ে বসে থাকো। কমান্ডারের এমন মিসবিহেইভে রাজ্য মনে অনেকটাই কষ্ট পেয়ে মিয়ে যাওয়া কণ্ঠে বলে উঠল, স্যার, আমার শরীরটা ভীষণ দুর্বল, আমার কিছুদিন ছুটি প্রয়োজন। ছুটির কথা বলতেই রাগে লাল হয়ে গেলেন বেনজির আশফি। রাজ্যকে উদ্দেশ্য করে গম্ভীর কণ্ঠে বলে উঠলেন, ছুটি কি মামুর বাড়ির আবদার? চাইলে আর পেয়ে গেলে। ছুটি নিয়ে ঘরে বসে থাকলে রুহিতা চৌধুরীর কেস সলভড করবে কে, তোমার বাপ? রাজ্য টলমল চোখে অপরাধীর ন্যায় বলে উঠল, স্যার, আমি সত্যি বলছি, আমার ছুটির খুব প্রয়োজন। রাজ্যকে কথা শেষ করতে না দিয়েই হাতের ইশারায় রাজ্যকে চুপ করতে বলে একটা পেপার এগিয়ে গজগজ করতে করতে বলে উঠলেন, সিটি হাসপাতালে গিয়ে রুহিতা চৌধুরীর জবানবন্দি নিয়ে অজ্ঞাত লোকটির খোঁজ আজকের মধ্যে জানাবে আমাকে। উপর থেকে প্রেসার আছে। মেয়েটির বাবার ক্ষমতা তোমাকে চোখে আঙুল দিয়ে দেখানোর প্রয়োজন মনে করছি না। এখন আমার সামনে থেকে যাও। তোমার চেহারা দেখতে ইচ্ছে করছে না। কমান্ডারের এমন কুৎসিত জঘন্য আচরণে রাজ্যের চোখ থেকে গাল বেয়ে মুক্ত দানার মতো 2 ফোঁটা জল গড়িয়ে পড়ল। 2 হাতের উল্টো পিঠে সেই জল মুছে প্রয়োজনীয় ডকুমেন্টস মোবাইলে ক্যাপচার করে বেরিয়ে গেল। পার্কিং লটে এসে নিজের বাইকের সামনে দাঁড়িয়ে আছে রাজ্য। আর মনে মনে ভাবছে, শরীরের যেই অবস্থা, কোনোভাবেই এই মুহূর্তে বাইক কন্ট্রোল করা সম্ভব না। তার চেয়ে একটা ক্যাব বুক করে যাওয়াই ভালো হবে। আপন ভাবনা ভেবে অফিসের সামনের মেরিন রোডে গিয়ে দাঁড়ালো। কিছুক্ষণ পায়চারি করেও সেখানে কোনো গাড়ি দেখতে পেল না সে। এরপর উবার থেকে একটা ট্যাক্সি নিয়ে ছুটে চলল সিটি হসপিটালের উদ্দেশ্যে। ভাইয়া, এতটা নিষ্ঠুর তুমি হইও না। যুবরাজ এই বাড়ি ছেড়ে চলে গেলে আমি দম বন্ধ হয়ে মারা যাব। ও আমার অন্ধের যষ্টি। তোমার দুটো পায়ে পড়ি ভাইয়া, আমাকে ছেলে হারা করো না। সাদাব শাহিরের ব্যক্তিগত কক্ষে সামিনা সাদাব শাহিরের হাতে পায়ে ধরে কেঁদে কেঁদে যুবরাজকে এই বাড়ি থেকে বের করে না দেবার জন্য অনুরোধ করে যাচ্ছে সমানে। কিন্তু সাদাব শাহির তার এক কথায় অনড়। হয় যুবরাজ সারেন্ডার করবে, না হয় এই বাড়ি ছেড়ে বেরিয়ে যাবে। সামিনা কাঁদতে কাঁদতে এক পর্যায়ে বলে উঠলেন, যেহেতু তুমি তোমার সিদ্ধান্তে অনড়, তাহলে জেনে রেখো, যুবরাজ এই বাড়িতে না থাকলে আমিও থাকব না। যেই বাড়িতে আমার ছেলের জায়গা হবে না, সেই বাড়িতে বসে বসে আমার আরাম আয়েশ করার কোনো প্রশ্নই আসে না। সাদাব শাহির এবার নড়েচড়ে উঠলেন। সামিনার দিকে অসহায় দৃষ্টি প্রয়োগ করে বলে উঠলেন, মাতৃস্নেহে এতটাই অন্ধ হয়ে গিয়েছিস তুই? কোনটা ভুল কোনটা সঠিক সেটাও বুঝতে পারছিস না? সাদাব শাহিরের এমন প্রশ্নবাণে ফ্লোর ছেড়ে উঠে দাঁড়ালেন সামিনা। এরপর নিজের চোখের গড়িয়ে পড়া জলের ধারা 2 হাতের করপুটে মুছে আহত কণ্ঠে বলে উঠলেন, ওকে আমি আমার সবটুকু দিয়েই বড় করেছিলাম ভাইয়া। আমিই ছিলাম ওর বন্ধু, আমিই ওর মা। ওর মনের জমানো সকল কথা নির্দ্বিধায় খুলে বলতো আমাকে। শুধু তাই নয়, ও যখন নিউ ইয়র্ক হসপিটালে কার্ডিওলজিস্ট হিসেবে জয়েন করে তখনও ও আমার আঁচল তলেই ছিল।
যুবরাজ কতটা হাসিখুশি উচ্ছল প্রাণবন্ত সাদাসিধে ছিল এটা নতুন করে তোমাকে বলার প্রয়োজন মনে করছি না। হঠাৎই ছেলেটা তার ডাক্তারি পেশা ছেড়ে কেন নিউ ইয়র্কে একজন ইতালিয়ান স্টুডেন্টকে খুন করে পুলিশের কাছে সারেন্ডার না করে দেশে ফিরে এলো এটা আমিও জানি না। আমি বারবার যুবরাজকে জিজ্ঞেস করেছি সেই ঘটনা। এ আমাকে বারবার একই কথা বলেছে যে আমি না মারলেও আইনের আওতায় আনলে ওর ফাঁসি হতো, কিন্তু এত লম্বা কার্যক্রম আমার পছন্দ নয়। এজন্য আমি নিজেই ওকে শাস্তি দিয়েছি। আর এই যুবরাজ কাউকে শাস্তি দিয়েছে মানে সে শাস্তি পাওয়ার মতোই জঘন্য অপরাধ করেছে। পরে আমি রাফের কাছে হাত জোর করে কেঁদে কেটে এতটুকুন জানতে পেরেছি যে ছেলেটি কাউকে রেপ করেছিল। এখন তুমি বলো ভাইয়া, তোমার সামনে একজন রেপিস্ট থাকলে তুমি তাকে কি করতে? সাদাব শাহির কোনো কথা না বলে চুপচাপ ইজি চেয়ারে হেলান দিয়ে চোখ বন্ধ করে রইলেন। তিনি মনে করেন যত যাই ঘটুক না কেন মানুষের আইনের ঊর্ধ্বে গিয়ে কাজ করা উচিত নয়। এই আদর্শকে বুকে ধারণ করেই তিনি এতগুলো দিন পার করে এসেছেন। কিন্তু তার ছেলে এই আদর্শ লঙ্ঘন করেছে। শুধু লঙ্ঘন না, ভয়ঙ্কর ভাবে তার আদর্শ খর্ব করেছে। সাদাব শাহিরকে চুপচাপ থাকতে দেখে সামিনা আবার বলে উঠলেন, আমি যুবরাজকে খুব ভালো করেই চিনি ভাইয়া। অকারণে সে একটা পিঁপড়ে পর্যন্ত মারেনি কোনোদিন। ও মানুষ খুন করুক, যা খুশি করুক, তাতে আমার কোনো আসে যায় না, কারণ আমি ওর মা। আর মা কখনো সন্তান ফেলে দিতে পারে না, হোক সে ফাঁসির কাষ্ঠের আসামি। নিজের ছেলের জন্য এত ভালোবাসা দেখাচ্ছিস, তাহলে অন্যের ছেলের জন্য কেন নয়? তোর ছেলে যাদের মারে তারাও তো কোনো না কোনো মায়ের সন্তান। কথাগুলো বলে সাদাব শাহির সামিনার মুখের দিকে উত্তরের আশায় গভীর চোখে তাকিয়ে রইলেন। এমন সময় হঠাৎই ব্যাগপত্র নিয়ে ধীর পায়ে কক্ষে প্রবেশ করল যুবরাজ। সামিনার দিকে তাকিয়ে ভারী কণ্ঠে বলে উঠল, আমি চলে যাচ্ছি মা, বেঁচে থাকলে আবার দেখা হবে। সামিনাকে কিছু বলার সুযোগ না দিয়েই গটগট পায়ে কক্ষ ত্যাগ করল যুবরাজ। এই দৃশ্য সামিনা সহ্য করতে না পেরে মেঝেতে লুটিয়ে পড়ে অস্ফুট স্বরে যুবরাজের উদ্দেশ্যে হাত বাড়িয়ে বলে উঠল, যাস না আমার মানিক। সামিনার মৃদু আহত কণ্ঠ যুবরাজের কর্ণে আঘাত করতে ব্যর্থ হল। একবারও পিছনে না ফিরে হনহন করে সামনের দিকে ছুটে চলল সে। এদিকে অসহায় সামিনা জ্ঞান হারিয়ে মেঝেতে পড়ে রইল। যুবরাজ তা জানতেও পারল না। সিটি হসপিটালের রিসিপশনে দাঁড়িয়ে আছে রাজ্য। কোথায় থেকে কি তদন্ত শুরু করবে সেটারই খেই খুঁজে পাচ্ছে না সে। রিসিপশনে বসে থাকা অল্প বয়সের সুন্দরী এক মেয়ে রাজ্যের দিকে এগিয়ে এসে বিনয়ের সাথে বলে উঠল, হ্যালো ম্যাম, আপনাকে অনেক সময় ধরে নোটিস করছি এখানে একা একা দাঁড়িয়ে আছেন। আপনার কি কোনো হেল্প প্রয়োজন? মেয়েটির মিষ্টি সুশ্রী কণ্ঠে মস্তিষ্ক সজাগ হল রাজ্যের। নিজেকে কোনো রকমে ধাতস্থ করে ঝটপট ফোনের গ্যালারি থেকে রুহিতা চৌধুরীর ছবি দেখাতেই মেয়েটি কম্পিউটার ঘেটে মিষ্টি হেসে জানালো, ম্যাম 6 তলার 614 নম্বর রুমে গেলে আপনি রুহিতা চৌধুরীকে পাবেন। রাজ্য সময় ব্যয় না করে মেয়েটিকে থ্যাঙ্কস জানিয়ে লিফট ধরে 6 তলায় পৌঁছে গেল। নির্দিষ্ট কেবিনের সামনে করা সিকিউরিটির ব্যবস্থা রাখা হয়েছে। রাজ্য কেবিনের সামনে দাঁড়াতেই দুজন সিকিউরিটি হাত দিয়ে বাধা প্রদান করল। রাজ্য লম্বা এক দীর্ঘশ্বাস ছেড়ে নিজের আইডি কার্ড শো করতেই সিকিউরিটি দরজা ছেড়ে দাঁড়ালো। রাজ্য ভেতরে প্রবেশ করতেই দেখতে পেল বেডে বালিশে হেলান দিয়ে বসে বসে মেয়েটি কাঁদছে। রাজ্যকে দেখতে পেয়েই মেয়েটি কান্না থামিয়ে দ্রুত চোখ মুখ মুছে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করল। রাজ্য মুখে মিষ্টি হাসি ঝুলিয়ে মেয়েটির পাশের চেয়ার টেনে বসতে বসতে বলে উঠল, রুহিতা, তুমি আমার চেয়ে বয়সে অনেক ছোট, তোমাকে তুমি করে বললে কি তুমি রাগ করবে? রুহিতা অবুঝের ন্যায় মলিন মুখে দুই পাশে মাথা নাড়িয়ে না বোধক উত্তর বোঝাল। রাজ্য মেয়েটির মাথায় আলতো হাত বুলিয়ে স্মিত হাসল। এরপর মেয়েটিকে স্বাভাবিক করতে কুশলাদি বিনিময় করল। মেয়েটি কিছুটা স্বাভাবিক হতেই রাজ্য মেয়েটির হাত চেপে ধরে নরম কণ্ঠে বলে উঠল,
যেই লোকটি তোমার গলা চেপে ধরেছিল তুমি তাকে চেনো? হোটেলের বীভৎস স্মৃতি মনে পড়তেই রুহিতা কেঁপে উঠল এবং সাথে সাথেই তার চোখ থেকে জল গড়িয়ে পড়ল। রাজ্য রুহিতার দিকে একটি টিস্যু এগিয়ে দিয়ে আদুরে কণ্ঠে বলে উঠল, দেখো রুহিতা, এভাবে মুখ বন্ধ করে রাখলে আমরা ক্রিমিনাল ধরতে পারবো না। আর আমরা ক্রিমিনাল না ধরতে পারলে তোমাদের মতো ছোট ছোট রুহিতারা প্রতিদিন বিপদের সম্মুখীন হবে। এবার মুখ তুলে তাকালো রুহিতা। বার কয়েক গলা খাকরি দিয়ে ভাঙা ফ্যাসফ্যাসে কণ্ঠে বলে উঠল, আমি আমার কলেজের ঈশান নামের একটি ছেলেকে প্রচণ্ড ভালোবাসতাম। আর এই অজ্ঞাত লোকটি আমার দুর্বলতার সুযোগ নিয়ে আমাকে চিঠির মাধ্যমে হোটেল পর্যন্ত নিয়ে গিয়েছে। সে জোর করে আমাকে রেপ করতে চেয়েছে। ধস্তাধস্তির এক পর্যায়ে আমি তার চেহারা দেখে ফেলি এবং নিজেকে বাঁচানোর চেষ্টা করি, কিন্তু তখনই লোকটি আমাকে গলা টিপে ধরে। কেউ একজন আমাকে বাঁচানোর জন্য গুলি ছুঁড়েছিল। লোকটি তখনই ঘটনা বেগতিক বুঝতে পেরে আমাকে ধাক্কা দিয়ে পালিয়ে গিয়েছে। এরপর আমার আর কিছুই মনে নেই। লম্বা একটা সময় নিয়ে ধীরে ধীরে রুহিতা কথাগুলো শেষ করে পানি খাবার জন্য সাইডের টেবিলে হাত বাড়ালো। রাজ্য পানির বোতলের ক্যাপ খুলে রুহিতার দিকে এগিয়ে দিয়ে বলে উঠল, গুলিটা আমি করেছি। রুহিতা পানি খাওয়া বন্ধ করে জিজ্ঞাসু দৃষ্টিতে রাজ্যের দিকে তাকাতেই রাজ্য একে একে সব ঘটনা খুলে বলে। এরপর রাজ্য তার ফোন করে রুহিতাকে উদ্দেশ্য করে বলে উঠে, তোমাকে কিছু মানুষের ছবি দেখাবো, এর মধ্যে যদি তোমাকে হ্যারেস করার লোকটি থাকে প্যানিক না হয়ে আমাকে লোকটির ছবি দেখাবে, ঠিক আছে? রুহিতা মাথা ঝাঁকিয়ে সায় দিতেই রাজ্য একে একে ওয়ান্টেড ক্রিমিনালদের ছবি বের করে রুহিতাকে দেখাতে থাকে। 9 জন ক্রিমিনালের ছবি দেখানো শেষ হতেই 10 নম্বরে এসে ভয় রাজ্যকে খামচে ধরে রুহিতা। রুহিতার আচরণে রাজ্য বুঝে যায় এটাই সেই কালপ্রিট। রাজ্য কিছুক্ষণ মৌন থেকে রুহিতাকে বলে উঠল, একটা লাস্ট প্রশ্ন করব তোমাকে। প্রশ্নটা হচ্ছে, ঈশান এখন কোথায় আছে তুমি জানো? রুহিতা অশ্রুসিক্ত নয়নে মাথা দুলিয়ে বলে উঠল, এই ঘটনার আরো 1 সপ্তাহ আগে থেকে ঈশানকে আমি কলেজে দেখিনি। ঘটনার যেন দুইয়ে দুইয়ে 4 কিছুতেই মিলছে না। নিজের ভাবনা ফেলে রাজ্য রুহিতাকে আশ্বস্ত করে একজন নার্স ডেকে কেবিন থেকে বেরিয়ে এলো। নিজের কেনা বিশাল অ্যাপার্টমেন্টে একটি ছবির সামনে বসে বসে একের পর এক সিগারেট ফুঁকে চলেছে যুবরাজ। সিগারেটের স্বাদও আজকাল বিষাক্ত তিতাকুটে লাগছে তার কাছে। মুখের তিতাকুটে ভাব দূর করতে সিগারেট ফেলে ফ্রিজ থেকে একটা বিয়ারের ক্যান বের করে ছিপি খুলে চুমুক বসালো। প্রথম চুমুকেই পানসে স্বাদে চোখ মুখ কুঁচকে এলো যুবরাজের। সবকিছুই আজকে তার কাছে বেস্বাদ তিতাকুটে লাগছে। যুবরাজের এই তিতাকুটে জীবনে রাজ্যর বড্ড প্রয়োজন। একমাত্র রাজ্যই পারবে সকল তিক্ততা দূর করে মধু ছড়াতে। নিজেকে স্বাভাবিক করার জন্যে রুম থেকে বেরিয়ে থাই গ্লাসের দরজা ঠেলে খোলা বেকনিতে এসে চেয়ার টেনে ঠেস দিয়ে বসে দ্বিতীয় চুমুক বসালো যুবরাজ। বার কয়েক চুমুক দিয়ে রাগে ফুঁসে উঠে হাতের কর্পুটে দুমড়ে মুচড়ে ধরল বিয়ারের ক্যানটি। উপচে পড়া বিয়ারে যুবরাজের গায়ের পোশাক ভিজে গেল। সেদিকে খেয়াল না দিয়ে দাঁতে দাঁত চেপে যুবরাজ বলে উঠল, তোর হালুয়া আমি টাইট করে ফেলবো বেনজির। তুই আমার বউয়ের চোখের জল ঝরিয়েছিস। তোর হাত ভেঙে যদি আমি গলায় না ঝুলিয়েছি তবে আমার নাম যুবরাজ নয়। পুরো সোয়াট অফিস জুড়ে পিনপতন নীরবতা বিরাজমান। সিলিং ফ্যানের ক্যাচ ক্যাচ শব্দ আর কম্পিউটার কিবোর্ড টাইপের খটখট শব্দ ছাড়া সকল কিছু নিস্তব্ধ। রাজ্য আজ দেরি করে অফিসে এসেছে। গত রাতে দেরিতে ডিউটি থেকে ফেরার কারণে সকালে সে আর ঘুম থেকে উঠতে পারেনি। কমান্ডারের ভয়ে দুরু দুরু বক্ষে অফিস রুমের দরজার সামনে আসতেই সবকিছু এত নীরব দেখে তার ভয়ের মাত্রা আরো দ্বিগুণ বেড়ে গেল। ঠান্ডা মেঘ মেদুর আবহাওয়াতেও মাথা বেয়ে ঘাম ঝরে পড়ল। গলা শুকিয়ে কাঠ হয়ে এলো। আশেপাশে নজর বুলিয়ে বেনজির আশফিকে কোথায় দেখতে পেল না রাজ্য। 2 হাতে চিবুকের ঘাম মুছে চোরের মতো নিজের ডেস্কে গিয়ে বসে দ্রুত কম্পিউটার ওপেন করল।
মিনিট 10 কাজ করার পরেও যখন কমান্ডারের গলার উঁচু আওয়াজ পেল না তখন তার মনে খটকা লাগল। যেই লোক অফিসারদের ঘাড়ের উপর বসে বসে কাজ নিয়ে চিল্লাচিল্লি করে সে আজ একদম নীরব, এমনকি তার ছায়া পর্যন্ত দেখা যাচ্ছে না। কাহিনী কি? কাজ ফেলে আশেপাশে উকি দিয়ে নিজের সহকারী এনিকে খুঁজল রাজ্য। হারামজাদি কোথায় গিয়েছে আজকে? কোথাও দেখা যাচ্ছে না তাকে। মুহূর্তেই এই অফিসকে রাজ্যের কাছে ভুতুড়ে ঠেকেছে। ঘটনা কি ঘটেছে তা জানার জন্য কৌতূহলে দম আটকে আসছে তার। হঠাৎই পিয়ন ছেলেটা সকলের জন্য কফি নিয়ে এসে হাঁক ছেড়ে উঠল। এবারও বেনজির আশফিকে না দেখে রাজ্য অবাকের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেল। কাজ ফেলে পিয়ন ছেলেটাকে হাতের ইশারায় ডেকে উঠল রাজ্য। ছেলেটি আশেপাশে তাকিয়ে রাজ্যের কাছে যেতেই সে ফিসফিস করে বলে উঠল, কি ব্যাপার সাদিক, তোমার চিপকে কোথায় দেখছি না? উনি কি অসুস্থ? পিয়ন সাদিক আশেপাশে তাকিয়ে ফাঁকা ঢোক গিয়ে ভয়ার্ত চোখে বলে উঠল, ম্যাডাম, চিফ কমান্ডারকে নাকি ঘুমের ভেতর ভূত এসে হাত ভেঙে দিয়েছে। সাদিকের কথা শুনে রাজ্য কপাল কুঁচকে মুখে বিরক্তি ভাব নিয়ে বলে উঠল, দেখো সাদিক, এই মুহূর্তে তোমার সাথে ইয়ার্কি করার কোনো ইচ্ছে আমার নেই, তাই হেয়ালিপোনা না করে সাফ সাফ উত্তর দাও। সাদিক অসহায় বদনে আবার ঢোক চেপে মৃদু ভয়ার্ত কণ্ঠে বলে উঠল, আমি মোটেও ইয়ার্কি করছি না ম্যাডাম, ঘটনা সত্যি। শুধু হাত ভেঙেই ক্ষান্ত হয়নি, আঙ্গুলগুলোও মট মট করে ভেঙে দিয়েছে। আর রাজ্য উদ্বিগ্ন হয়ে নিজের আঙ্গুল কামড়ে ধরে বলে উঠল, আর কি সাদিক? চিপের নাক ঘুষি মেরে লাল করে দিয়েছে। এই ঘটনা পুরো ডিপার্টমেন্ট জানে। এনি ম্যাডাম সকাল বেলায় হসপিটালে চলে গিয়েছে। আপনি দেরিতে এসেছেন তাই কিছুই জানেন না। সাদিকের কাছে এমন আজগুবি ঘটনা শুনে নিজের ইউনিফর্ম না পাল্টেই অফিস থেকে বেরিয়ে এলো রাজ্য। পার্কিং লটে এসে নিজের বাইক দ্রুত বের করে সাদিকের বলা হসপিটালের ঠিকানা অনুযায়ী ছুটে চলল। রাজ্য যখন হসপিটালে এসে পৌঁছায় তখন সকাল 9টা বেজে 15 মিনিট। দৌড়ে রিসিপশনে এসে নিজেকে স্বাভাবিক করে রিসিপশনিস্টকে আন্তরিকভাবে অনুরোধের সুরে বলে উঠে, ক্যান ইউ টেল মি ইন হুইচ ফ্লোর বেনজির আশফি ইজ অ্যাডমিটেড? ব্যস্ত রিসিপশনিস্ট মেয়েটি কম্পিউটারের দিকে দৃষ্টি রেখে নরম কণ্ঠে বলে উঠল, ইয়েস ম্যাডাম, ইউ উইল ফাইন্ড হিম ইন কেবিন নম্বর 302 অন দ্য 3rd ফ্লোর। রাজ্য মেয়েটিকে থ্যাঙ্কস জানিয়ে লিফটের দিকে এগিয়ে গিয়ে দেখতে পেল লিফট লোড হয়ে গিয়েছে। লিফট ছেড়ে দৌড়ে সিঁড়ি দিয়েই সে 3 তলায় চলে গেল। সিঁড়ির পাশেই 302 নম্বর কেবিন। অতিরিক্ত উদ্বিগ্নতা আর দৌড়ের কারণে অনেকটাই হাঁপিয়ে গিয়েছে সে। দরজার সামনে দাঁড়িয়ে কিছুক্ষণ দম নিয়ে দরজায় হালকা নক করে ভেতরে ঢুকে গেল। ভেতরে এনি এবং বেনজির আশফির স্ত্রী রুমানা আশফিকে দেখা গেল। এনি নার্সের সাথে কি নিয়ে যেন কথা বলছে। এদিকে বেনজির আশফি হাতে স্লিং সমেত বিছানায় পা ঝুলিয়ে বসে আছেন। তার চোখ দুটো লাল টকটকে গোল গোল হয়ে আছে, তাতে প্রত্যক্ষ ভয়ের ছাপ স্পষ্ট। নাকটা নীলচে জখমে বিভৎস রূপ ধারণ করেছে। রাজ্য ভেতরে ঢুকে স্যালুট দিয়ে কাবা কণ্ঠে বেনজির আশফিকে জিজ্ঞেস করে উঠল, আপনার এই অবস্থা কিভাবে হলো স্যার? কে করেছে এই কাজ? আপনি শুধু হিন্টস দিন, সন্ধ্যার আগেই তাকে ধরে আনব। রাজ্যের কথায় নড়েচড়ে উঠলেন বেনজির আশফি। এদিক ওদিক তাকিয়ে মিন মিন করে বলে উঠল, ধরার হলে কি তাকে তোমার জন্য বসিয়ে রাখতাম? সে তোমার আমার আমাদের সকলের ধরা ছোঁয়ার বাইরে। রাজ্য রুমানা আশফির দিকে তাকিয়ে বুঝার চেষ্টা করল অ্যাকচুয়াল ঘটনা কি ঘটেছে। রুমানা হালকা মাথা নাড়িয়ে বুঝালো সে কিছুই জানে না। নার্সের সাথে কথা শেষ করে এনি বলে উঠল, এই যুগে ভূত প্রেত জিনের বাদশা এসব কিছুই হয় না স্যার। আমরা আপনার বাসার সিসিটিভি ফুটেজ চেক করব, তখনই আসল কালপ্রিট বেরিয়ে আসবে। এনির কথা কর্ণপাত হতেই রেগে গেলেন বেনজির। সামান্য গলার আওয়াজ চড়িয়ে বলে উঠলেন, তোমাদের কি মনে হয় আমি ইয়ার্কি করছি তোমাদের সাথে? জলজ্যান্ত একটা লোক আমার ঘরে এসে আমাকে মেরে যাবে, আমি কিচ্ছুটি টের পাব না।
শুনো মেয়েরা, একটা মাছি আমার শরীরে বসার আগেই আমি টের পেয়ে যাই মাছিটি আমার শরীরের কোথায় বসতে যাচ্ছে। আর আমার হাত ভেঙেছে, আঙ্গুল ভেঙেছে, নাকে আঘাত করেছে, আমি কিচ্ছুটি টের পাইনি। শুধু তাই নয়, তোমাদের ম্যাডাম আমার সাথে শুয়েছিল, সেও কিচ্ছু টের পায়নি। রাজ্য ভ্রু কুঁচকে অবাকের স্বরে বলে উঠল, আপনি কি তার চেহারা দেখেছেন স্যার? রাজ্যের উপর মেজাজের তিরিক্ষি পারদ চটিয়ে বেনজির বলে উঠলেন, তোমাকে আমি কেন দেখতে পারি না জানো? তুমি বেশি প্রশ্ন করো এজন্য। তবুও যেহেতু প্রশ্ন করছো, উত্তর দিচ্ছি। বলেই বেনজির তার স্ত্রীকে হাতের ইশারা দিলেন তাকে আধশোয়া করতে। রুমানা বেডের হুইল ঘুরিয়ে মাথার দিকটা সামান্য উঁচু করতেই ধীরে হেলান দিলেন বেনজির। এরপর লম্বা শ্বাস নিয়ে বলে উঠলেন, আমি তাকে দেখেছি। সে আমাদের সকলের চাইতে অনেক লম্বা। পুরা সিলিং ছুঁয়েছিল। সাদা পাঞ্জাবি পরেছিল, ইয়া লম্বা দাড়ি, আর কি ভয়ানক কণ্ঠ। বলেই ভয় শিউরে উঠলেন বেনজির। রুমানা তার গায়ে হাত বুলিয়ে স্বাভাবিক করার চেষ্টা করলেন। এনি গ্লাসে সামান্য পানি এগিয়ে দিল। একটু পানি খেয়ে নিন স্যার, ভালো লাগবে। বেনজির আশফি ঢকঢক করে পানি খেয়ে আবার বলে উঠল, সে আমার দিকে একটা সুগন্ধি যুক্ত রুমাল এগিয়ে দিতেই আমি তার রাজ্যে চলে গেলাম। সে আমাকে অনেক হুঙ্কার দিয়ে ধামকি দিয়েছে, সেগুলো আবার কাউকে বলতেও নিষেধ করেছে। তবুও তোমাদের প্রশ্নের কারণে আমাকে মুখ খুলতে হলো। আর একটাও প্রশ্ন করলে আমি তোমাদের দুজনকেই ক্রস ফায়ার করব। তোমাদের কাউকেই এখন আর আমার দেখতে ইচ্ছে করছে না। এখন তোমরা ডিউটিতে যাও, আমি ঘুমাবো। আমার কিচ্ছু ভালো লাগছে না। এনি আর রাজ্য রুমানার দিকে অসহায় নজরে তাকাতেই রুমানা নিরুপায় হয়ে বসে রইল। আর কোনো বাক্য বিনিময় না করে কেবিন থেকে বেরিয়ে এলো রাজ্য আর এনি। বাইরে বের হতেই হো হো করে হেসে উঠল এনি। আর যাই বলিস, যেই করেছে এই কাজ বেশ করেছে, খুব বেড়েছিল, একদম উচিত শিক্ষা হয়েছে। এনির হাসি দেখে অবাক হয়ে এনির পানে তাকিয়ে রইল রাজ্য। এনিকে কোনো মতে থামিয়ে ধীর কণ্ঠে বলে উঠল, আস্তে হাস, চারপাশে অনেক রোগী আছে, আর কারো বিপদে কেউ এভাবে হাসে? উনার চেহারা দেখেছিস? ভয় কেমন সিটিয়ে রয়েছে। রাজ্যের কথাকে পাত্তা না দিয়ে এনি বলে উঠল, আরে বাদ দে তো, চল আজ তাড়াতাড়ি বাসায় ফিরব। লাস্ট কবে দিনের বেলায় ঘুমিয়েছি সেটাই মনে নেই। আজ বাসায় গিয়ে লম্বা এক ঘুম দেব। কত দিন পর আরাম পেতে যাচ্ছি। আমার মনে হচ্ছে তুই নিজের বিপদ নিজেই ডেকে আনছিস যুবরাজ। যত যাই হোক, একজন সোয়াট কমান্ডারকে তোর এভাবে মারা ঠিক হয়নি। কথাগুলো বলে রাফ ল্যাপটপে নিজের কাজে ডুব দিল। সিগারেট শুক টান দিয়ে যুবরাজ শূন্যে ধোঁয়া উড়িয়ে স্মিত হাসল। মেয়েটির জন্য আমি 1000 বার বিপদে পড়তে রাজি আছি, তবুও সে খুশি থাকুক, এটাই আমার চাওয়া থাকবে সমসময়। একবার তোর পরিচয় যদি ওই কমান্ডার জানতে পারে, তোকে কোথায় লটকিয়ে পেটাবে সেটা জানিস। রাফের এমন বলদের মতো কথায় হা হা করে হেসে উঠল যুবরাজ। দ্রুত সিগারেট শেষ করে স্ট্রেতে জ্বলন্ত ফিল্টার ফেলে ফুস করে দম ছাড়ল। এই যুবরাজ কোনোদিন ও কাঁচা কাজ করেনি ব্রো। বেনজির আশফি কেন পুরো টিম 100 বছর তপস্যা করেও আমার টিকির ও নাগাল পাবে না। তুই ঠিক কি করেছিস উনার সাথে বলতো? কুনুই দিয়ে হাঁটুতে ভর রেখে 2 হাতের আজলায় নিজের মুখ ভরে জিজ্ঞাসু দৃষ্টিতে যুবরাজের দিকে তাকিয়ে রইল রাফ। যেই কাজটা আমি খুব ভালো জানি সেটা, বলেই আবার হো হো করে শব্দ করে হেসে উঠল যুবরাজ। তুই হিপনোটাইজ করেছিস বেনজিরকে? যুবরাজ মাথা নাড়িয়ে সায় জানিয়ে বলে উঠল, শুধু হিপনোটাইজ না, ক্লোরোফার্ম দিয়ে অজ্ঞান করে মট মট করে আঙ্গুল হাত ভেঙে জোরসে ঘুষি মেরে নাক ফাটিয়ে দিয়েছি। কিচ্ছুটি টের পায়নি বেচারা। নিজের কপালে নিজেই কতক্ষণ চাপড় মারল রাফ। তোর জন্য কবে না আমাকেই জেলে যেতে হয়। খুব কপাল গুনে তোকে পেয়েছি। রাফের কথায় পাত্তা না দিয়ে কথার মোড় ঘুরালো যুবরাজ। বিষাদ জড়ানো কণ্ঠে শুধালো, মা কেমন আছে?
ল্যাপটপ বন্ধ করে সোফা থেকে উঠে দাঁড়ালো রাভ। প্যান্টের পকেটে এক হাত গুজে অন্য হাত দিয়ে থুতনি চুলকাতে চুলকাতে বলে উঠল, এখন আপাতত ভালো আছে। বেশি স্ট্রেচ নিয়ে ফেলেছিল বেচারি, এজন্য প্যানিক অ্যাটাক এসেছিল। কিছুদিন বেড রেস্টে থাকলেই ঠিক হয়ে যাবে। অন্তত একবার হলেও তোর ও বাড়ি যাওয়া উচিত। সাদাব শাহিরের বাড়িতে আমি আর কখনো যাব না। যখন তখন পুলিশ এনে আমাকে ধরিয়ে দিতে এক মিনিটও ভাববে না উনি। কাল মাকে আমার অ্যাপার্টমেন্টে আনার ব্যবস্থা কর। গম্ভীর কণ্ঠে কথাগুলো বলেই হনহন করে নিজের বেডরুমে গিয়ে দরজা আটকে দিল যুবরাজ। ড্রয়িং রুমে দাঁড়িয়ে থেকে রাভ ফুস করে শ্বাস ছেড়ে আবার নিজের কাজে মন দিল। এখন তার একটাই কাজ, বেনজির আশফির বাড়ির সিসিটিভি হ্যাক করে রাতের ফুটেজগুলো ডিলিট করা। দুপুরের আগেই রাজ্যকে বাড়ি ফিরতে দেখে খুশিতে ডগমগ হয়ে উঠলেন রাজ্যর বাবা রেজওয়ান চৌধুরী। কেবলই তিনি ড্রয়িং রুমে বসে বসে পত্রিকায় দেশের খবর পড়ছিলেন। মেয়েকে দেখে পত্রিকা ফেলে হাত বাড়িয়ে ডেকে উঠলেন, আয় বাবা, আমার পাশে এসে বসো। অনেক দিন পর আজ এই সময় বাড়ি এলি। রাজ্য রোজওয়ান চৌধুরীর পাশে বসে নিজের পায়ের মোজা খুলতে খুলতে ক্লান্ত কণ্ঠে বলে উঠল, আর বলো না বাবা, কি সব ঘটনা ঘটছে দেশে। আমাদের চিফ কমান্ডারকে কে জানি মেরে হাত ভেঙে দিয়েছে। আর রাজ্যকে কথা শেষ করতে না দিয়েই থামিয়ে দিলেন রেজওয়ান চৌধুরী। এসব মারামারি খুনাখুনির গল্প আর শুনতে ইচ্ছে করে না রে বাবা। মিসেস তনুজা ট্রেতে করে চা নিয়ে এসে পাশে বসতে বসতে ফোড়ন কেটে বলে উঠলেন, তা তোমার কিসের গল্প শুনতে ইচ্ছে করে বলো তো। এবার যেন ভদ্রলোক একটু সুযোগ পেলেন। ট্রে থেকে চায়ের কাপ হাতে তুলে অল্প চুমুক দিয়ে বলে উঠলেন, রাজ্য, যা বলবো মন দিয়ে শুনবে। বয়স তোমার 25 পেরিয়ে 26-এ গিয়ে ঠেকতে চাইছে। তোমার বান্ধবীরা অলরেডি বাচ্চার মা হয়ে সংসার সামলাচ্ছে, অথচ আমি এক ব্যর্থ বাবা এখনো তোমার বিয়েই দিতে পারলাম না। বিয়ের কথা শুনেই নিজের জিনিসপত্র নিয়ে উঠে চলে যেতে চাইল রাজ্য। ভদ্রলোক গম্ভীর কণ্ঠে খানিক তেজ ঢেলে বলে উঠলেন, তোমার এসব লুকোচুরি নাটক বহুত দেখেছি রাজ্য। যদি আমার সাথে ঝামেলা বাঁধাতে না চাও তাহলে ভালয় ভালয় আজকে পাত্রের সাথে দেখা করতে যাবে, না হলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। কাদো কাদো মুখে খানিক উত্তেজিত রাগী কণ্ঠে রাজ্য বলে উঠল, চিনি না জানি না এমন একটা ছেলেকে কিভাবে জীবন সঙ্গী করব বাবা। তোমার মাকেও আমি জীবনে দেখিনি, একদম বাসর ঘরে দেখেছি। সংসার হচ্ছে না, অসুখী হয়েছি আমরা। এসব ভেলকি বাজি বাদ দিয়ে বিকেলে কফি শপে দেখা করতে যাবে ব্যাস। আর কোনো ফালতু কথা শুনতে চাই না। আচ্ছা বাবা, তার আগে বলো পাত্র দেখতে কি খুব সুন্দর? কথাটি বলে অধীর আগ্রহে রেজওয়ান চৌধুরীর দিকে তাকিয়ে রইল রাজ্য। চায়ের কাপে শেষ চুমুক দিয়ে শব্দ করে কাপ পিরিচ রেখে রেজওয়ান চৌধুরী সোজা হয়ে আয়েশ করে বসলেন। এরপর একটা বিস্কুটে কামড় বসিয়ে চিবুতে চিবুতে বললেন, পাত্র আমি নিজেও দেখেনি। ছেলে আমার বন্ধুর ছেলে, লন্ডন সিটিজেনশিপ পাওয়া ছেলে। আমার বন্ধু সুবহান শেখ বলেছে ছেলে নাকি তার মতোই হয়েছে। তুমি চিন্তা করো না, বন্ধু আমার ইয়ং বয়সে নায়কের মতো সুন্দর ছিল। তাহলে ছেলে কত হ্যান্ডসাম হবে একবার ভেবে দেখো। এতক্ষণ তনুজা চুপ থাকলেও এবার আর চুপ থাকতে পারলেন না। নিজের স্বামীর মুখে এসব আনাড়ি কথাবার্তা শুনে রাজ্যকে উদ্দেশ্য করে তিনি বলে উঠলেন, ছেলে সুন্দর অসুন্দর বুঝি না, দেখা হলেই তো আর বিয়ে হয়ে গেল না, তাই না? তোর পছন্দ না হলে আমরা জোর করে কখনোই তোর বিয়ে দেব না মা। স্ত্রীর কথায় নিজের ইগোতে হোঁচট খেলেন রাশভারী রেজওয়ান চৌধুরী। গলা খাকরি দিয়ে তনুজার দিকে তাকিয়ে ধমক দিয়ে বলে উঠলেন, তুমি আবার বাড়তি কথা বলো কেন? ছেলে আলবাত সুন্দর হবে, না হলে আমার কান কেটে চিলকে দিয়ে দেব। রাজ্য বুঝতে পারল তার বাবা মায়ের এখনই ঝগড়া লেগে যাবে, তাই সিচুয়েশন হ্যান্ডেল করতে বলে উঠল, ঠিক আছে আমি বিকেলে যাব, প্লিজ তোমরা ঝগড়া করো না। অন্যান্য দিনের তুলনায় আজকের বিকেলটা অদ্ভুত।
এই ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছে তো এই বৃষ্টি থেমে বাতাসের দমক বয়ে চলেছে। এমন অলস বিকেলে রাজ্যের দুই চোখের পাতা ভরে ঘুম এসে হানা দিচ্ছে, কিন্তু সে ঘুমুতে পারছে না। এদিকে দুপুরের পর থেকে এনিকেও ফোন করে পাওয়া যাচ্ছে না। একা একা কিভাবে একটা কফিশপে অপরিচিত ছেলের সাথে দেখা করবে সেটা ভেবেই সে কুল কিনারা খুঁজে পাচ্ছে না। সব মিলিয়ে রাজ্য আরামের বদলে অশান্তিজনক এক বিকেল পার করছে। হঠাৎ খট করে দরজা খুলে ভেতরে প্রবেশ করলেন তনুজা চৌধুরী। রুমে এসে দেখতে পেলেন বিছানায় মাথা রেখে দালানে পা ঠেকিয়ে ইয়োগা স্টাইলে শুয়ে আছে রাজ্য। আলমারির দরজা খোলা, এলোমেলো করে কিছু ড্রেস বের করে রিডিং টেবিলের উপর ছড়িয়ে রাখা হয়েছে। মেয়ের এহেন অগোছালো অবস্থা দেখে কিছুটা বিরক্তি প্রকাশ করলেন মিসেস তনুজা। কি ব্যাপার, তুই এখনো এভাবে শুয়ে আছিস? ওদিকে তোর বাবা সমানে বকবক করে যাচ্ছে। 6টার মধ্যে তোর ওখানে থাকার কথা, এখন বিকেল 5টা বাজতে চলল। রেডি কখন হবি, আর যাবিই বা কখন? একদমে কথাগুলো বলে মেয়ের মনোভাব বুঝার চেষ্টা করলেন তনুজা। রাজ্য নিজের পোজে বহাল থেকে অসহায়ের মতো করে বলে উঠল, একটা ড্রেসও পরতে ইচ্ছে করছে না মা। এদিকে এনিটাও ফোন তুলছে না, একা একা যেতে মন সায় দিচ্ছে না। তুমিও চলো না মা আমার সাথে। তনুজা ছড়িয়ে রাখা জামা কাপড়ে জহুরি নজর বুলাতে বুলাতে বলে উঠলেন, জীবনে কখনো দেখেছিস মেয়ের ব্লাইন্ড ডেটে মা গিয়েছে? তনুজার কথায় আশাহত হয়ে ধীরে ধীরে বিছানায় বাবু হয়ে আসন করে বসল রাজ্য। এরপর মিনমিন করে বলে উঠল, পাত্র পছন্দ না হলে আমাকে কিন্তু কেউ বিয়ে দিতে পারবে না মা, আগেই বলে দিলাম। তুমি এখনো বসে বসে নিজের ক্যাসেট বাজিয়েই যাচ্ছ। এদিকে ছেলেটা কফিশপে বসে আছে, তোমার আর রেডি হতে হবে না, এভাবেই চলে যাও। বাজখাই গলায় কথাগুলো বলে চশমার উপর দিয়ে চোখ পাকিয়ে রাজ্যের দিকে তাকিয়ে রইলেন রেজওয়ান চৌধুরী। বাবার এমন অদ্ভুত রূপ দেখে বিড়ালের মতো বিছানা থেকে নেমে একটা ত্রুপ টপ লং স্কার্ট আর শ্রাগ নিয়ে ওয়াশরুমে ঢুকে পড়ল রাজ্য। ফ্রেশ হয়ে ড্রেস পাল্টে মুখে হালকা প্রসাধনী লাগিয়ে নিল রাজ্য। মেরুন রঙের ড্রেসের সাথে মিলিয়ে ছোট ইয়ার রিং আর পেন্ডেন্ট পরে নিল। হাতে সিম্পল ব্রেসলেট পরে বড় বড় চোখের কিনারা ঘেঁষে মোটা করে কাজল লেপে দিল। সামান্য ব্লাশ অন টাচ করে ঠোঁটে ম্যাট লিপস্টিক লাগিয়ে কাঁধ পর্যন্ত চুলগুলো এক সাইডে সিথি করে ঘাড়ের দুই পাশে ছেড়ে দিল। নিজেকে ভালো করে খুঁটিয়ে আয়নায় দেখে ফুস করে লম্বা শ্বাস ছেড়ে ছোট হ্যান্ডব্যাগ নিয়ে রুমের বাইরে বেরিয়ে এলো। ড্রয়িং রুমে মিসেস তনুজা এবং রেজওয়ান চৌধুরী বসে বসে অপেক্ষা করছিলেন। রাজ্যকে দেখতে পেয়েই রেজওয়ান চৌধুরী উঠে দাঁড়ালেন। কণ্ঠে খানিক নম্রতা ঢেলে রাজ্যকে উদ্দেশ্য করে বলে উঠলেন, আমি কখনোই তোমার উপর আমার চাওয়া পাওয়া চাপিয়ে দেইনি। এই ছেলেকেই বিয়ে করতে হবে বিষয়টি এমন নয়। পাত্র পছন্দ না হলেও তার সাথে হাসি মুখে কথা শেষ করে বাড়িতে এসে আমাকে জানাবে। এমন কিছু করো না যাতে আমার বন্ধুর সামনে আমাকে ছোট হতে হয়। রাজ্য জানে তার বাবা কতটা নরম মনের মানুষ। তিনি উপরে যতটা শক্ত ভেতরে ঠিক ততটাই নরম, একদম নারকেলের মতো। উপরে যতই ধমকা ধমকি করুক হৃদয়ের সবটা ঢেলেই তিনি রাজ্যকে ভালোবাসেন। রাজ্য আর কথা না বাড়িয়ে ঘাড় কাত করে তার বাবার কথায় সায় জানিয়ে ঘড়িতে সময় দেখে ধূপধাপ পা ফেলে বেরিয়ে গেল। শহরের নামকরা কফিশপ দ্য ব্লু মুন। 3 তলা বিশিষ্ট এই রেস্টুরেন্টটির দুতলার পুরোটা জুড়েই বিভিন্ন ড্রিঙ্কস আর এপিটাইজার আইটেম দিয়ে ঠাসানো। এখানকার খাবারগুলো অত্যন্ত সুস্বাদু আর ফ্রেশ। টাকাওয়ালা বা পশ শ্রেণীর লোকেদের জন্য এটা হচ্ছে সময় কাটানোর অন্যতম স্থান। বিভিন্ন কাজের তাগিদে এখানে বহুবার রাজ্যের আসা হয়েছে, কিন্তু আজকের আগমনটা ভিন্ন। রেস্টুরেন্টে ঢুকে সিঁড়ি ধরে দুতলায় উঠার পথে সিঁড়ির সাথে লাগোয়া সাইড মিররে নিজেকে আরেকবার ভালোভাবে পর্যবেক্ষণ করে নিল রাজ্য। আর যাই হোক, কারো সামনে নিজেকে জোকার হিসেবে উপস্থাপন করার কোনো ইচ্ছে তার নেই। ছেলে যেহেতু বিদেশি, তার সামনে স্ট্যাবল থাকাই উত্তম।
মনে মনে নিজেকে সাহস জুগিয়ে কাচের পুশ করা দরজা ঠেলে ভেতরে প্রবেশ করল রাজ্য। নিজেদের জন্য রিজার্ভকৃত টেবিলের দিকে নজর দিতেই চোখ কোটর ছেড়ে বেরিয়ে আসার উপক্রম। মুহূর্তেই ফিনফিনে পাতলা ঠোঁট দুটো কিঞ্চিত ফাঁক হয়ে বুকের জমানো কথা গলার কাছে এসে আটকে রইল। নিজের চোখকে অবিশ্বাস করে নিজের হাতে নিজেই চিমটি কেটে ব্যথা উদ্ভট শব্দ করে উঠল। উড়ি মারি। চোখ দুটো কচলে পিটপিট করে দৃষ্টি সাফ করে আবার সেই টেবিলের দিকে নজর দিল। কালো কুচকুচে এক নাইজেরিয়ান বসে বসে ফোন ঘাঁটছে সেই টেবিলে। কালোর চোটে তার গাল দুটো চকচক করছে, সাথে টাক মাথাখানাও। সারা শরীর হাতড়ে 20 কেজি মাংসও পাওয়া যাবে না, তার মধ্যে বড় বড় বাঁকানো গোঁফ। ছেলেটির এমন রূপে নিজের সেন্স হারালো রাজ্য। আশেপাশে তাকিয়ে খালি একটি টেবিল দেখতে পেয়ে কোনোমতে সেখানে গিয়ে বসে পড়ল। টেবিলের উপর রাখা ফুলদানির ফুল দিয়ে মুখ ঢেকে ছেলেটির দিকে নজর দিতেই দেখতে পেল ছেলেটি ইতিউতি তাকিমাকি করছে। ছেলেটির হলদেটে চোখ দেখে রাজ্য ভয় টেবিলের নিচে মাথা ঢুকিয়ে দিল। হঠাৎই একটা আননোন নম্বর থেকে কল এসে রাজ্যের ফোনটি ভো ভো শব্দে কেঁপে উঠল। ফোনের সাথে সাথে ভয়ে রাজ্যও কেঁপে উঠল। কোনো মতে ফোন সাইলেন্ট করে টেবিলের নিচে মাথা রেখেই ভাবতে লাগল, ইয়া মাবুদে, কোন মুসিবতে বাবা আমায় ফাঁসিয়ে দিল। তার সামনে গিয়ে 1 মিনিট সময় কাটানোও আমার পক্ষে সম্ভব না। এখান থেকে বের হলেই যদি ছেলেটি আমাকে দেখে ফেলে তখন। রাজ্য যখন নিজের চিন্তা ভাবনায় মগ্ন তখনই কেউ গমগমে ভরাট কণ্ঠে বলে উঠল, এক্সকিউজ মি, আই হ্যাভ বুকড দিস টেবল। এমন কঠিন পরিস্থিতিতে রক্ত হিম করা কণ্ঠে কেঁপে উঠে টেবিলে বিছানো সাদা রঙের কাপড়টাকে খামচে ধরল রাজ্য, কিন্তু মাথা বের করল না। ওপাশের ব্যক্তি এবার চটে গেল, দাঁতে দাঁত পিষে বলে উঠল, কি ব্যাপার, আপনি কি কানে শুনতে পান না নাকি কোনো ম্যানার্স জানেন না? আর এটা কি ধরনের বসার স্টাইল? নিজের ইজ্জতের এমন ফালুদা অবস্থা দেখে ধীরে ধীরে টেবিলের নিচ থেকে মাথা তুলল রাজ্য। টেবিলের নিচে ঝুঁকে থাকার কারণে তার সেট করা সিল্কি চুলগুলো এলোমেলো হয়ে সারা মুখে ভূতের মতো বিছিয়ে রয়েছে। রাজ্য কোনো মতে 2 হাতের সহিত চুলগুলো সরিয়ে মাথা একটু তুলে অনুনয়ের সুরে বলে উঠল, একটু কোঅপারেট করুন প্লিজ, সাংঘাতিক বিপদে পড়েছি। আপনার যা খুশি অর্ডার করে খেয়ে নিন, আমি বিল পে করে দেব প্রমিজ। ওপাশের ব্যক্তি মুখের কথা বলার ভাষা হারালো যেন। যখন মেঘ না চাইতেন বৃষ্টি এসে ধরা দেয় তখন সেই সুখ লুকানোর জায়গার বড্ড অভাব দেখা দেয়। লোকটি ধীর পায়ে রোবটের মতো রাজ্যের পাশে চুপটি করে দুম বসে গেল। রাজ্য মাথা তুলে দ্বিতীয় দফায় লোকটির দিকে তাকিয়ে থ্যাঙ্কস জানাতে গিয়েই সকট হয়ে গেল। আরে এত সেদিনের সেই ঘুষি মেরে দেওয়া বেত্তমিজ ছেলেটা। নিজের চুল নিজেই খামচে ধরে রাজ্য বিড়বিড় করে বলে উঠে, এত এত সারপ্রাইজ রাখা হয়েছে আজকে আমার জন্য। হায় মাবুদ, সারপ্রাইজ দেখে কিডনিতে অ্যাটাক এসে যাচ্ছে, কোন পাপের শাস্তি এগুলো। নিজের শখের মানুষটি যখন কারো পাশে উপস্থিত থাকে তখন তাকে ছুতে না পারার যে তীব্র নীল কষ্ট হৃদয়ে শেল হয়ে বিধে, এটা ভুক্তভোগী ছাড়া আর কেউ বুঝবে না। যুবরাজের ক্ষেত্রেও তাই হয়েছে। নিজের হাত মুঠি করে সামনের দাঁত দিয়ে কামড়ে ধরে নিজেকে কন্ট্রোল করে যাচ্ছে যুবরাজ। এই মানবীকে সে কখনো এত সুন্দর রূপে দেখেনি। সাজসজ্জাবিহীন সে স্বর্গের পরী, কিন্তু এখন তাকে পরীর রানী মনে হচ্ছে। যুবরাজের ইচ্ছে হচ্ছে এখনই এই মেয়েকে শক্ত করে জড়িয়ে 1000 খানেক চুমু দিতে, কিন্তু সেই অধিকার তার নেই। নিজেকে নিজেই হতভাগা ট্যাগ দিয়ে চুপচাপ বসে রইল। ফুলদানি সমেত নিজের মুখ ঢেকে উঠে দাঁড়ালো রাজ্য। আশেপাশে দৃষ্টি মেলে অতীব কৃষ্ণবর্ণ লোকটিকে খুঁজল। কোথাও তাকে না দেখতে পেয়ে যখন স্বস্তির নিঃশ্বাস নিতে যাবে অমনি দেখতে পেল লোকটি তাদের দিকে এগিয়ে আসছে। এই দৃশ্য দেখে হিতাহিত জ্ঞান হারিয়ে যুবরাজের কোলে মুখ লুকালো রাজ্য। বেচারা যুবরাজ থরথর করে কেঁপে উঠল। নিজেকে তার পাগল লাগছে, বেসামাল লাগছে।
এমন কঠিন পরিস্থিতি তার জীবনে কোনো দিন আসবে সে তা স্বপ্নেও ভাবেনি। নিজেকে হহুত শাসিয়ে ব্যর্থ হয়ে নিজের হাত পরম মমতায় রাজ্যের মাথায় রেখে চুলে বিলি কেটে উঠল যুবরাজ। কিছু সময় পার হতেই রাজ্যের ফোনটি দ্বিতীয় দফায় ভো ভো করে কেঁপে উঠল। দ্রুত স্ক্রিনে চোখ বুলিয়ে নিজের বাবার নম্বর দেখে কাঁপা কাঁপা হাতে ফোন রিসিভ করে হ্যালো বলতেই ওপাশ থেকে রাগী গর্জন ভেসে এলো। কি ব্যাপার রাজ্য? ছেলেটি সমানে তোমাকে ফোন দিয়ে যাচ্ছে, ফোনও তুলছো না, দেখাও করছো না, একই ফাজলামো। নিজের মুখের এলোমেলো হয়ে যাওয়া কথাগুলোকে কোনো রকমে গুছিয়ে রাজ্য মৃদু কণ্ঠে বলে উঠল, বাবা ছেলে কি উগান্ডা প্রবাসী? এক চড়ে সবগুলো দাঁত ফেলে দেব ফাজিল মেয়ে। ছেলেটি ৩২ নম্বর টেবিলে বসে বসে অপেক্ষা করছে। ৫ মিনিটের মধ্যে তুমি ওর কাছে না পৌঁছালে আমি ওখানে গিয়ে তোমার গাল লাল করে ফেলব। কথাগুলো বলেই গজগজ করতে করতে খট করে ফোনের লাইন কেটে দিলেন রেজওয়ান চৌধুরী। ফোনে বলা কথাগুলো মনে মনে স্মরণ করে ভ্রু কুঁচকে পিছনের দিকে উকি দিল রাজ্য। এরপর জিভ কেটে নিজের মাথায় নিজেই গাঁটটা মেরে বলে উঠল, ধুর গাধি, এটা ৩৪ নম্বর টেবিল। আশেপাশে তাকিয়ে ৩২ নম্বর টেবিলের দিকে নজর দিতেই মুখের ভাষা হারালো রাজ্য। এ কোনো সাধারণ ছেলে নয়, সে নিশ্চিত অন্য গ্রহের মানুষ। পৃথিবীর মানুষ এত সুন্দর হয় না, হতে পারে না। কি ধবধবে ফর্সা ফ্রেঞ্চ কাট, খোঁচা খোঁচা দাড়ি, জেল দিয়ে অভিনব কায়দায় সেট করা ঘন বাদামি চুল, গোলাপি ঠোঁট, জিম করা আকর্ষণীয় ফিগার, কি ড্যাশিং! উফ, চোখ জ্বলে গেল। রাজ্যের এমন উদ্ভট ভাব ভঙ্গি মোটেও সুবিধার মনে হল না যুবরাজের। সে মুখ ফুটে কিছু বলতেও পারছে না। হঠাৎই সেখানে রাফের উপস্থিতি ঘটে। সরি ডুড, একটু দেরি হয়ে গেল। এখনো খাবার অর্ডার করিসনি? কথাগুলো বলতে বলতেই যুবরাজের পাশের মানবীর দিকে নজর যেতেই মুখের ভাষা হারালো রাফ। কিছুক্ষণ চুপ থেকে রাজ্যের দিকে আঙ্গুল উঁচিয়ে অবাক চোখে জিজ্ঞেস করে, এই ভূতনিকে? রাফের আঙ্গুলি নির্দেশ অনুযায়ী রাজ্যের পানে তাকাতেই ফিক করে হেসে দেয় যুবরাজ। তার দুই চোখের মোটা লেপটানো কাজল ছড়িয়ে ছিটিয়ে গাল পর্যন্ত এসে ঠেকেছে। যুবরাজের হাসি দেখে রাফ ওহো হো করে হেসে উঠল। দুটো ছেলের হঠাৎ এমন উদ্ভট হাসিতে বেকল বনে গেল রাজ্য। যুবরাজ নিজের ফোনের ক্যামেরা বের করে ছবি তুলে রাজ্যের সামনে মেলে ধরে বলে উঠল, লুকিং লাইক কিউট ভূতনি, বলেই ঠোঁট চেপে হেসে উঠল। নিজের এমন ভয়াবহ রূপ দেখে অন্তর ধক করে উঠল রাজ্যের। অপেক্ষারত ব্যক্তি এই রূপ দেখলে ১ সেকেন্ডও সময় নেবে না তাকে রিজেক্ট করতে। ২ হাত দিয়ে দ্রুত সেই কাজল পরিষ্কার করতে গিয়ে আরো ছড়িয়ে ফেলল সে। যুবরাজ রাজ্যের হাত ধরে থামিয়ে বলে উঠল, আমি হেল্প করছি। টেবিলের উপর থাকা টিস্যু হোল্ডার থেকে টিস্যু নিয়ে আলতো হাতে রাজ্যের থুতনি চেপে ধরে ধীরে ধীরে কাজল মুছার কাছে লেগে গেল যুবরাজ। এই প্রথম রাজ্য যুবরাজের দিকে ভালোভাবে দৃষ্টি মেলে তাকাল। চকচকে ফর্সা ক্লিন শেভ মুখটিতে যেন রাজ্যের মায়া। বাদামি মণি যুক্ত চোখ দুটো কাউকে বশীভূত করার জন্য যথেষ্ট। ডার্ক ব্রাউন ঘাড় সমান স্টাইল করে কাটা চুলগুলো এই যুবকের সৌন্দর্য অন্য সব পুরুষের থেকে ১০০০ গুণ বাড়িয়ে দিয়েছে। ব্ল্যাক রেড ঠোঁট দুটোর সম্মোহন থেকে মুক্তি পাওয়া বড়ই দুষ্কর। জিম করা প্রশস্ত পেটানো শরীরটি যে কোনো মেয়েকে শিহরিত করতে বাধ্য। যুবরাজের মুখের দিকে তাকিয়ে না চাইতেও রাজ্য গলার ট্যাটুর ব্যান্ডেজ লাগানো জায়গায় স্পর্শ করতেই যুবরাজের হাত থেমে যায়। একে অপরের দিকে মোহনীয় ভঙ্গিতে কতক্ষণ চেয়ে থাকে কেউ জানে না। দুজনের ধ্যান ভাঙে ওয়াইটারের কথায়, এক্সকিউজ মি স্যার, হোয়াট ডু ইউ ওয়ান্ট টু অর্ডার? নিজেকে ধাতস্থ করে চট করে বসা থেকে উঠে দাঁড়ায় রাজ্য। এরপর মাথা নিচু করে বলে উঠে, সরি, আই হ্যাভ টু গো। যুবরাজকে পাশ কাটিয়ে রাজ্য ওয়াশরুমের দিকে ছুটে চলে। এই পুরোটা মুহূর্ত যুবরাজের বক্ষ ছাতিতে ক্রমাগত হাতুড়ি পিটিয়ে চলেছে কেউ। যুবরাজের এই মুহূর্তে ওয়াইটার ছেলেটির পিঠের ছাল তুলতে ইচ্ছে হচ্ছে।
কোনো মতে চটে যাওয়া রাগ কন্ট্রোল করে নিজের বুকে হাত চেপে ধরে রাহাফকে উদ্দেশ্য করে যুবরাজ বলে উঠে, যা মন চায় অর্ডার দে, আম ফিলিং সিক। এদিকে হাঁপাতে হাঁপাতে ওয়াশরুমে এসে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে পরিপাটি করে নিল রাজ্য। যুবরাজের চোখে দৃষ্টি মেলানোর পর থেকে কোনো কিছুই তার ভালো লাগছে না। নিজের মনের সাথে যুদ্ধ করে পুনরায় নিজেকে গুছিয়ে ৩২ নম্বর টেবিলের দিকে হাঁটা দিল সে। সামনের দিকে তাকিয়ে দৃঢ় মনে হেঁটে চলেছে রাজ্য। সেই দৃষ্টি অনুসরণ করে রাজ্যের গন্তব্য শেষ হতেই দাঁড়িয়ে গেল যুবরাজ। স্টেক কাটার চাকু হাতে নিয়ে নিজের সর্বস্ব শক্তি দিয়ে চেপে ধরে আহত হিংস্র বাঘের ন্যায় আর্তনাদ করে বলে উঠল, শেরহাম ফায়াজ, এক্সকিউজ মি, আম সরি ফর লেট। চেয়ারে বসে অপেক্ষারত যুবক রিনরিনে মিষ্টি কণ্ঠকে অনুসরণ করে ফোনের স্ক্রিন থেকে দৃষ্টি সরিয়ে মাথা তুলল। সামনে দাঁড়ানো অসাধারণ সুন্দরী মানবীকে দেখে মুহূর্তের ব্যবধানে হার্টবিট মিস করল। পুরো মস্তিষ্ক ফাঁকা মনে হলো যুবকের কাছে। বুকে জমানো দলা পাকানো উচ্ছ্বাসগুলো আন্দোলন করে বাইরে বেরিয়ে আসার জন্য ভেতরে খুব পীড়া দিতে লাগল। রাজ্য যুবকের এমন চাহনিতে ভরকে গিয়ে খুব খুব করে কেসে উঠল। সম্বিত ফিরে পেল যুবক। হাতের ফোন টেবিলে রেখে মুখে প্রশস্ত হাসি ঝুলিয়ে দ্রুত দাঁড়িয়ে পাশে রাখা বিশাল লাল গোলাপের তোড়া এগিয়ে দিল। থ্যাঙ্কস ফর কামিং হেয়ার, আম ভেরি হ্যাপি টু সি ইউ। রাজ্য সংকোচের সহিত ফুলের তোড়া হাতে নিয়ে মাথা ঝুঁকিয়ে থ্যাঙ্কস জানাল। আপনি মনে হয় অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলেন আমার জন্য। আমি আসলে। রাজ্যকে কথা শেষ করতে না দিয়ে নিজের চেয়ার ছেড়ে বাইরে বেরিয়ে এলো যুবকটি। রাজ্যের পিছনে দাঁড়িয়ে রাজ্যের জন্য বরাদ্দকৃত চেয়ার টেনে হাতের নির্দেশে অমায়িক হেসে বলল, আপনি রিল্যাক্স হয়ে বসুন। আমি বেশি সময় ধরে অপেক্ষা করছিলাম না। আর সুন্দরীদের জন্য একটু আধটু অপেক্ষা করলে সেরকম কোনো কষ্ট হয় না। রাজ্য বুঝতে পারল বিদেশি ঝানু মাল খুবই দক্ষ সকল বিষয়ে, ফ্লার্টিং লেভেল ও প্রশংসার দাবিদার। ছেলেটি মুখে মিষ্টি হাসি ঝুলিয়ে রাজ্যের দিকে নিজের পেশিবহুল হাতটি বাড়াল। এনিওয়ে, আম শেরহাম ফায়াজ, ইউ ক্যান কল মি অনলি শেরহাম। রাজ্য দ্বিধান্বিত হয়ে নিজের হাত মেলে হালকা শেরহামের হাত ছুঁয়ে সাথে সাথেই সরিয়ে নিল। আমার নাম রাজ্য। শেরহাম রাজ্যের পরিচয় পর্বে নাম শুনে আরেকটু বিগলিত হাসল। এরপর টেবিলে রাখা মেনু কার্ডের দিকে নজর বুলাতে বুলাতে হুট করে রাজ্যের দিকে দৃষ্টি মেলে কণ্ঠ খানিকটা খাদে ফেলে বলল, শেরহামের মানে জানেন? রাজ্য বোকার মতো মাথা ডানে বামে নাড়িয়ে না বোধক ইঙ্গিত দিল। শেরহাম মেনু কার্ড রাজ্যের দিকে ঘুরিয়ে একটু মস্কারার স্বরে বলে উঠল, শেরহাম মানে হচ্ছে রাজা। আর রাজার কাজ নিশ্চয়ই জানেন মিস রেহনুমা রাবাব রাজ্য। শেরহামের মুখে নিজের পুরো নাম শুনে কিছুটা অবাক হয়ে রাজ্য শেরহামের চোখে চোখ রাখল। মিনিট খানেক অপচয় করার পরেও সেরকম কিছুই উদ্ঘাটন করা গেল না তার চোখের মনি থেকে। রাজ্যের কাছে মনে হলো লোকটির চোখ দুটো গোলকধাঁধা বই কি আর কিছুই নয়। দেখে মনে হয় সব প্রশ্নের উত্তর পাওয়া যাবে, কিন্তু প্রবেশ করলেই গোলকধাঁধার চক্করে নির্ঘাত মৃত্যু। শেরহাম রাজ্যের মতিগতি বুঝল কি না কে জানে। রাজ্যের পানে নেশাক্ত চোখে তাকিয়ে কণ্ঠে খানিক নম্রতা ঢেলে বলল, চলুন কিছু খেয়ে নেয়া যাক, খালি মুখে কথা বলতে পানসে পানসে ফিল হচ্ছে। শেরহামের হাত থেকে মেনু কার্ড নিয়ে কিছুক্ষণ তাতে চোখ বুলালো রাজ্য। বেছে বেছে নিজের জন্য একটা আইশো আমেরিকানো আর একটা স্যান্ডউইচ অর্ডার করে শেরহামের দিকে এগিয়ে দিল। মুচকি হেসে মেনু কার্ডটি নিয়ে শেরহাম খুবই চিন্তিত হয়ে কিছু একটা খুঁজে চলল। শেরহামের চিন্তিত মুখ রাজ্যের মনে উদ্বিগ্নতা সৃষ্টি করল। আপনাকে অনেক চিন্তিত লাগছে মিস্টার শেরহাম ফায়াজ। আপনি কি খুঁজছেন এভাবে মেনু কার্ডে? দেখছি সবচেয়ে তিতাকুটে কোন আইটেমটা রয়েছে এদের। তিক্ত স্বাদ দিয়ে কি করবেন আপনি? আপনার মিষ্টতা কতটুকু তা পরিমাপ করব মিস রাজ্য। ওয়াইটার রাজ্যের অর্ডারকৃত খাবার সামনে সার্ভ করতেই এক সিপ কফি মুখে তুলে মাথা নিচু করে আনমনে কিছু ভেবে চলল সে। ওই ঠোঁট ওই চোখ তার অনেক পরিচিত।
কোথাও কোনোভাবে শিহরণ জাগানো ঠোঁটগুলো তাকে ছুঁয়েছে। কিন্তু কোথায় এত আন্তরিকভাবে দেখা হয়েছিল তাদের? রাজ্যের ভাবনার ছেদন হল শেরহামের আঙুলের তুড়িতে। কি ব্যাপার, সামনের রাজা সাহেবকে পাত্তা না দিয়ে কার ভাবনায় মশগুল হয়েছেন? শেরহামকে যত দেখছে তত অবাক হচ্ছে রাজ্য। যে কোনো মেয়েকে সে এই মিষ্টি কথা বলে নিমিষেই পটিয়ে নিতে পারবে, কিন্তু তার এই রং ঢং যুক্ত কথা রাজ্যের মোটেও ভালো লাগছে না। তার মন মস্তিষ্ক জুড়ে শুধু ঘুরে বেড়াচ্ছে যুবরাজের মায়াবী মুখখানা। কফি জার হাতে নিয়ে মুখে স্ট্র কিঞ্চিত ঢুকিয়ে শেরহামের দিকে তাকিয়ে অস্ফুট স্বরে বলে উঠল, চোখের সামনে অদ্ভুত ট্যাটুওয়ালা ছেলেটা কেন বারবার ভেসে উঠে মনে উচাটনের সৃষ্টি করছে। ধারালো চাকুর ধারে যুবরাজের হাত কেটে টুপটুপ করে রক্ত ঝরে যাচ্ছে। রেস্টুরেন্টের ছাই রঙা চকচকে টাইলসের সাথে চোখ থেকে গড়িয়ে পড়ল উষ্ণ জলের ধারা। সেদিকে যুবরাজের কোনো খেয়াল নেই। চোখের সামনে সে যাকে হাসতে হাসতে কথা বলতে দেখছে তার চোখ দুটো উপরে ফেলে জিভ টেনে ছিঁড়ে জবাই করতে ইচ্ছে করছে এই মুহূর্তে। রাভ যুবরাজের দিকে তাকিয়ে যুবরাজের দৃষ্টি অনুসরণ করে, যা বুঝার তা বুঝে গেল। কাউকে কিচ্ছুটি টের পেতে না দিয়ে দ্রুত বিল মিটিয়ে টেনে হিচড়ে যুবরাজকে রেস্টুরেন্টের বাইরে নিয়ে যেতেই নিজের সর্বস্ব দিয়ে রাফের মুখ বরাবর এক ঘুষি বসিয়ে দিল যুবরাজ। মুহূর্তেই রাফের ঠোঁট কেটে রঞ্জন উষ্ণ তরল পদার্থ বেরিয়ে এলো। রাফ নিজের ব্যথাকে গায়ে না মেখে যুবরাজকে জাপটে ধরে গাড়িতে তুলে দ্রুত গাড়ি স্টার্ট দিয়ে স্থান ত্যাগ করল। যুবরাজ গাড়িতে বসে উন্মাদের মতো আচরণ করছে। রাফ কিভাবে সিচুয়েশন হ্যান্ডেল করবে সেটা ভেবেই বারবার নিজের চুল খামচে উদ্ভ্রান্তের মতো গাড়ি ড্রাইভ করে যাচ্ছে। আমাকে ওখান থেকে কেন নিয়ে এলি মাদারচু? যুবরাজের বিশ্রী গালাগালেও রাফ কোনো টু শব্দ করল না। কিছুক্ষণ পর যুবরাজ নিজেকে স্বাভাবিক করে আহত কণ্ঠে বলে উঠল, আমাকে বারে নামিয়ে দে, আজ রাতে বাসায় ফিরব না আমি। রাফ বাধ্য দাসের ন্যায় যুবরাজকে বারে নিয়ে একটা চেয়ারে বসিয়ে দিল। যুবরাজের দিকে তাকিয়ে বার ম্যানেজার চোখ টিপে বলে উঠল, দেশি নাকি বিদেশি? নিজের পকেট হাতড়ে কার্ড বের করে ম্যানেজারের দিকে ছুঁড়ে মারল যুবরাজ। এই যুবরাজ শাহিরকে আজ পর্যন্ত কেউ জিজ্ঞেস করেনি তার কি পছন্দ। চেহারা দেখেই মানুষ বুঝে গিয়েছে হোয়াট আই ওয়ান্ট। ম্যানেজার কাপা কাপা হাতে কার্ডটি তুলে ভয় সরি স্যার বলতে বলতে জায়গা ত্যাগ করল। মদের উটকো গন্ধ আর মানুষের অশ্লীল বেলেল্লাপনা কাজে রাফের দম বন্ধ লাগল। সুগন্ধি টিস্যু দিয়ে নিজের নাক চেপে ধরে কোনোমতে বমির উদ্রেক আয়ত্তে এনে যুবরাজের উদ্দেশ্যে ধীর কণ্ঠে বলে উঠল, তোর কাজ শেষ হলে আমাকে কল করিস, এখানে জঘন্য লাগছে আমার। পার্কিং এরিয়াতেই আছি আমি। রাফ প্রস্থান করতেই ওয়েস্টার্ন পোশাক পরিহিত একটি সুন্দরী মেয়ে সিগারেট ফুঁকতে ফুঁকতে যুবরাজের পাশে এসে দাঁড়াল। মুখে কুটিল হাসি ঝুলিয়ে নেশাত্ম চোখে নিজের বক্ষদেশ যুবরাজের পিঠে ঠেকিয়ে কানের কাছে ফিসফিস করে বলে উঠল, হাই হ্যান্ডসাম, ডু ইউ ওয়ান্ট টু স্পেন্ড এ নাইট উইথ মি? মেয়েটির বিশ্রী আবদার আর শরীর ছোঁয়ানোর ভঙ্গিমায় পায়ের রক্ত মাথায় উঠে গেল যুবরাজের। মদের গ্লাস ফেলে মেয়েটির কোকড়ানো চুলের মুঠি চেপে ধরতেই মেয়েটি আর্তনাদ করে বলে উঠল, আই লাইক উইল্ড টর্চার। এবার যেন নিজের জ্ঞান পুরোটাই হারিয়ে ফেললে যুবরাজ। মেয়েটির গলা চেপে ধরে দাঁতে দাঁত পিষে হিস হিস করে বলে উঠল, 2 টাকার মেয়ে হয়ে তোর নোংরা শরীর দিয়ে কোন সাহসে আমাকে ছুঁয়েছিস? মেয়েটি যুবরাজের চোখের দিকে তাকিয়ে ভয়ে শিউরে উঠল। মুহূর্তেই তার নেশা কেটে গিয়ে গলা শুকিয়ে কাঠ হয়ে এলো। যেই চক্ষুদয় কিছুক্ষণ আগেও নেশায় এলোমেলো দৃষ্টি হয়েছিল সেই চোখ এখন আহত চিতার জ্বলন্ত দৃষ্টি মনে হচ্ছে। মেয়েটির কণ্ঠ রোধ হয়ে সমস্ত কথা তালগোল পাকিয়ে গেল। নিজের দুর্বল ছোট ছোট 2 হাত দ্বারা যুবরাজের ধাবার মতো হাতটি গলা থেকে সরাতে বেশ বেগ পোহাতে হচ্ছে মেয়েটিকে। ধস্তাধস্তির এক পর্যায়ে সামান্য হাতের বাঁধন আলগা করতে সক্ষম হল মেয়েটি। নিজের প্রাণ হাতে পেতেই গড়গড় করে বলে উঠল, আমি ভুল করে ফেলেছি স্যার, আম রিয়েলি সরি।
আজকের মতো ছেড়ে দিন, আর কখনো আপনার সামনে আসব না। মেয়েটির কাকুতি মিনতিতে যুবরাজের রাগ সপ্তম আকাশ ছুল। নিজের পুরো শক্তি দিয়ে মেয়েটিকে ধাক্কা দিয়ে ছুঁড়ে ফেলতেই কোনায় এক কাচের টেবিলের সাথে বাড়ি খেয়ে মেঝেতে ছিটকে লুটিয়ে পড়ল। রাফের ঠোঁট ফুলে দ্বিগুণ হয়ে গিয়েছে। টনটনে ব্যথায় মাথা ধরে আছে তার। আশপাশ হেঁটে বার থেকে কয়েক গজ দূরেই একটা ফার্মেসি দেখতে পেল। দৌড়ে সেখানে ঢুকে অ্যান্টিসেপটিক আর ওয়েন্টমেন্ট নিল। নিয়ে ফার্মেসি থেকে বেরুতেই একটি মেয়ের সাথে ধাক্কা খেল। রাফ মাথা নিচু করেই মেয়েটির উদ্দেশ্যে বলে উঠল, আম সরি ম্যাডাম, আসলে তাড়াহুড়ো করতে গিয়ে না দেখে আপনাকে ধাক্কা দিয়ে ফেলেছি। মেয়েটি রাফের এমন প্রশংসনীয় আচরণে মুগ্ধ হয়ে বিগলিত হয়ে যায়। আরে এত সরি বলার কি আছে, আমিও তাড়াহুড়োয় আপনাকে দেখতে পাইনি, আর তাছাড়া আমি কিছু মনেও করিনি। মেয়েটির স্পষ্ট সুন্দর আওয়াজে মেয়েটির দিকে চোখ তুলে তাকালো রাফ। শ্যামবর্ণের ছিমছাম হালকা গর্ণের মেয়েটির মুখের মিষ্টি হাসি প্রথম ঝলকেই রাফের চোখে মুগ্ধতা ছড়ালো। মেয়েটি আরো অনেক কিছুই বলে চলল, রাফ সেগুলো কানেও শুনল না। শেষে মেয়েটি বলে উঠল, আরে আপনার ঠোঁট দেখি অনেকটাই কেটে গিয়েছে, এখনই অয়েন্টমেন্ট না লাগালে ইনফেকশন হয়ে যাবে। মুহূর্তেই নিজের বিভৎস চেহারা মনে হতেই লজ্জায় মাথা নুইয়ে ফেলল রাফ। আমি আসছি বলেই হন্তদন্ত করে গাড়ির দিকে হাঁটা দিল। মেয়েটিও পিছন পিছন এসে রাফকে ধরে ফেলল। চলুন আপনাকে ড্রেসিং করে ক্রিম লাগিয়ে দেই। মেয়েটির এমন বাচ্চা সুলভ আবদারে কেঁপে উঠল রাফ। একজন অপরিচিত মানুষকে আপনি ওয়েন্টমেন্ট লাগিয়ে দিবেন? মেয়েটি হেসে বলল, আমি একজন পাবলিক সার্ভিসর, আপনিও যেহেতু একজন পাবলিক, তাহলে সার্ভিস দিতে প্রবলেম কোথায়? মেয়েটির বাচ্চা বাচ্চা চেহারা আর মিষ্টি হাসি দুটোই চূড়ান্তভাবে মুগ্ধ করল রাফকে। মেয়েটি ক্ষত পরিষ্কার করে কটন বাডের সাহায্যে আলতো হাতে ঠোঁটের উপর অয়েন্টমেন্টের প্রলেপ লাগিয়ে দিল। মেয়েটির কাজ শেষ হতেই হাত ঝাড়া দিয়ে বলে উঠল, শেষ। মেয়েটির হাত ঝাড়ার শব্দে ধ্যান ভাঙল রাফের। সে কোনো ব্যথা বা জ্বলুনি কিচ্ছুটি টের পেল না। আর পাবেই বা কিভাবে? সমুদ্রের মতো স্বচ্ছ চোখে ডুব দিলে আর কি দুনিয়াবি কোনো হুঁশ থাকবার কথা? মেয়েটি নিজের হাত বাড়িয়ে বলে উঠল, বাই দা ওয়ে, আমি এনি রহমান। মেয়েটির নরম তুলতুলে ছোট হাতে আলতো হাত ছুয়ালো রাফ। রেদওয়ান রাফ। পরিচিত হয়ে ভালো লাগলো, আসছি। পকেট থেকে নিজের ফোন বের করে একটি নম্বর ডায়াল করে দ্রুত পদে প্রস্থান নিল এনি। নিজের বন্ধ অন্ধকার কক্ষে বিছানায় শুয়ে এপাশ ওপাশ করছে রাজ্য। কিছুতেই তার অক্ষিপ্তে ঘুম ধরা দিচ্ছে না। সে আজ সুদর্শন ড্যাশিং একজন টাকাওয়ালা হাঙ্কের সাথে দেখা করেছে। বাকি সব মেয়েদের মতো তার উচিত ডেট করা ছেলেটির চিন্তায় মশগুল থাকা। কিন্তু তার বেলায় হয়েছে অন্য ঘটনা। সে কিছুতেই যুবরাজের চেহারা মন থেকে মুছতে পারছে না। বেহায়া মন বারবার দ্বিতীয় দফায় তার সান্নিধ্য যাচ্ছে। তাই জন্যই তো শেরহামের সাথে দ্রুত কথা শেষ করে যুবরাজের টেবিলে ফিরে এসেছিল সে। কিন্তু অদ্ভুত বিষয়, গুছানো খাবার ঠিকই পড়েছিল টেবিলে, কিন্তু যুবরাজ ছিল না। চিন্তায় চিন্তায় রাজ্যর মাথা ফেটে যাবার উপক্রম। নিজের মাথা থেকে যুবরাজের চিন্তা ঝেড়ে ফেলতে বিছানা থেকে উঠে দাঁড়িয়ে রুমের লাইটস অন করে দিল। দ্রুত পোশাক পাল্টে একটা জিন্স আর টি শার্ট গায়ে জড়িয়ে একটা রিভলভার আর টর্চ হাতে নিয়ে নিজের বেলকনির পাইপ বেয়ে ঝাঁপিয়ে নেমে গেল। নিজেকে নিজেই বুঝাল, অলস মস্তিষ্ক শয়তানের কারখানা, তাই কাজে ডুবে থাকাই শ্রেয়। নিজের কলিগ এনিকে ফোন বের করে মেসেজ পাঠালো, চিফ কমান্ডার এর বাড়িতে ভূত দেখতে যাচ্ছি, জেগে থাকলে তোর আমন্ত্রণ রইল ভূতের বাড়িতে। ঘুটঘুটে অন্ধকার নিশুতি রাত। কিছুক্ষণ আগের আলো বিলিয়ে দেয়া চাঁদটাকে কুটকুটে কালো মেঘ পুরো দমে গ্রাস করে ফেলেছে। মেঘের ঘন অন্ধকারে চাঁদটি তার চকচকে রূপালী আলো ছড়াতে ব্যর্থ হয়েছে। শহরের ল্যাম্পোস্ট আর সোডিয়াম লাইটগুলো ব্যতীত নিভিতে শুরু করেছে শহরজুড়ে বসবাস করা মানুষের ঘর আলোকিত করার কৃত্রিম ফকফকে বাতিগুলো।
রাস্তায় মানুষের আনাগোনা বন্ধ হয়ে গিয়েছে আরও অনেক আগেই। অদূরে মাঝে মাঝে নেড়ি কুকুরগুলো ঘেউ ঘেউ করে তাদের অস্তিত্ব জানান দিচ্ছে। চারপাশ গা ছমছমে অনুভূতি দিচ্ছে। এমন ভয়ঙ্কর গা শিউরে উঠা পরিবেশে হাতে একটা টর্চ আর রিভলভার নিয়ে দৌড়ে চলেছে রাজ্য। উদ্দেশ্য একটাই, যুবরাজের ভূত মাথা থেকে নামিয়ে বেনজির আশফির বাড়ির ভূতটাকে কবজা করা। কিন্তু বিপত্তি বাধল গুলশান সোসাইটির গেইটের সামনে এসে। সে আগে কখনো কমান্ডারের বাড়িতে আসেনি, আসার প্রয়োজনও হয়নি। বেনজির আশফি তাকে ভূত ধরার দায়িত্বও দেয়নি, নিজ উদ্যোগে এখানে এসেছে সে। অফিস কলিগদের কাছে সে শুনেছিল কমান্ডারের বাসা নম্বর 236 আর বাসার ভেতর থেকে সবসময় বিদেশি কুকুরের ঘেউ ঘেউ শোনা যায়। কিন্তু 236-এর আগে পড়ে কি আছে তা সে জানে না। সোসাইটির লোহার গেটে হেলান দিয়ে কপালে রিভলভারের নল ঠেকিয়ে কিছুক্ষণ সে নিজেই চিন্তা করল। যতগুলো 236 নম্বর বাসা আছে সবগুলো ঢু মারব। যেটাতে দেখব বিদেশি কুকুর বাঁধা আছে ওইটাই খারুস কমান্ডারের বাড়ি। নিজেকে নিজেই শ্রেষ্ঠ বুদ্ধিমানের তকমা দিয়ে খুব দক্ষভাবে গেটটপকে ভেতরে প্রবেশ করল। আশেপাশে চোখ বুলাতেই শ্লেষ হাসল রাজ্য। বেটা নাইট গার্ড, এখনই এভাবে জিমুচ্ছিস, বাকি রাত কি করবি? তাই তো বলি, ভূত গুলশান সোসাইটিতে কিভাবে ঢুকল? নিষ্কর্মার দল। সময় ব্যয় না করে দ্রুত পদে হেঁটে খুঁজতে লাগল 236 নম্বর বাসা। হঠাৎই একটি বাসার নম্বর প্লেট দেখে খুশিতে 32 পাটি দাঁত বেরিয়ে এলো তার। কিন্তু মুহূর্তেই সেই দাঁত ফিনফিনে পাতলা চিকন ঠোঁটের আড়ালে ঢাকা পড়ে গেল। কারণ বাসা নম্বর 236-এ তার মধ্যে গেইটের দারোয়ান পাহারত রয়েছে। সর্বকনিষ্ঠ আঙ্গুলি দিয়ে নিজের মাথা চুলকে দাঁত দিয়ে ঠোঁট কামড়ে ধরল রাজ্য। যতদূর জানি চিফ কমান্ডারের বাসার সামনে কোনো দারোয়ান নেই। আর বাসটি নাকি খুবই নান্দনিক সৌন্দর্যে ভরপুর। এটা কোনোভাবেই বেনজির আশফির বাসা হতে পারে না। এটা তো অ্যাপার্টমেন্ট কম ফ্যাক্টরি বেশি মনে হচ্ছে। হঠাৎই বাসাটির দারোয়ান ভারিক্কি গলায় ডেকে উঠল, কেরা ওইখানে? লোকটির কাছে এত জবাবদিহিতা করার সময় রাজ্যের হাতে নেই। তাই দ্রুত কেটে পড়ে অন্য গলিতে ঢুকে গেল সে। গলিটির চারপাশে চোখ বুলাতেই অপূর্ব এক ভালো লাগায় ছেয়ে গেল তার মন। এই গলিটি অন্য সকল গলির থেকে আলাদা। এখানে একসাথে অনেকগুলো অ্যাপার্টমেন্টের জোড়াজোড়ি নেই, সেই সাথে প্রশস্ত চকচকে রাস্তা। পুরো এরিয়াটা ফাঁকা ফাঁকা আর বাড়ির ডিজাইনগুলোও খুব সুন্দর। মনোরম এই গলিতে ঘুরতে ঘুরতে হঠাৎই রাজ্যের চোখ যায় 15 তলা বিশিষ্ট একটি অ্যাপার্টমেন্টের নম্বর প্লেটের দিকে। সেখানে বড় বড় অ্যাক্রাইলিক অ্যাম্বুসড অক্ষরে মিরর শাইন লেজার কাট অ্যাপার্টমেন্ট নম্বর 236B লেখাটি চকচকে দ্যুতি ছড়াচ্ছে। অ্যাপার্টমেন্টটির সামনে বিশাল এরিয়া জুড়ে বাহারি দেশি বিদেশি ফুলের সুন্দর একটি গার্ডেন শোভা বর্ধন করেছে। না আছে পাহারাদার, না আছে কোনো কোলাহল। বাড়িটির নিচ থেকে উপর পর্যন্ত চোখ বুলাতেই 8 তলার দিকে নজর দিতেই ক্ষীণ আলো চোখে লাগল। সাথে কুকুরের অল্প ঘেউ ঘেউ কানে এলো। রাজ্য নিজের বুকে নিজেই চাপড় মেরে বলল, সাব্বাস, তুমি ঠিক জায়গাতেই এসেছো। এবার তোমার পিণ্ডি আমি চটকিয়ে ছাড়ব বেটা ভূত সাহেব। বিশালাকা অ্যাপার্টমেন্টটির গেট ভেতর থেকে তালা দেয়া। ভেতরে কিভাবে উঠা যায় সেই চিন্তা করতেই সমানে পায়চারি করে আঙ্গুলের নখ কামড়ে ধরল রাজ্য। দ্বিতীয়বার অ্যাপার্টমেন্টে নজর বুলাতেই খোলা ব্যালকনি নজরে এলো। বেকনিতে গ্রিল না থাকায় খুব যেন সুবিধা হলো তার। রিভলভারটি পকেটে ঢুকিয়ে স্টিলের পাইপ পেয়ে ধূপধাপ 2 তলার বেলকনিতে উঠে গেল সে। প্রতিটা বেলকনির কোমর সমান রেলিংয়ে পা ফেলে অনায়াসেই 7 তলা পর্যন্ত উঠে হাঁপিয়ে গেল সে। ধুর, অযথা এই রাতের বেলা কেন মরতে এলাম এখানে। আর এনি হারামজাদিটাও এখনো এলো না। কাল অফিসে গিয়ে চূড়ান্ত শিক্ষা দেব শয়তানটাকে। হঠাৎই 7 তলার ফ্ল্যাট থেকে চিকন স্বরে কেউ বলে উঠল, কে ওখানে?
মানুষের গলা শুনতে পেয়েই ভয় হুড়মুড় করে 8 তলার ওয়ালের ডিজাইনের বাড়তি অংশ ধরে ঝুলে বহু কষ্টে আলো জ্বালিত বেকনিতে উঠতে সক্ষম হল। কিন্তু অসাবধানতাবশত তার হাত ছিলে গেল অনেকখানি। বেকনিতে দাঁড়িয়ে কিছুক্ষণ নিজেকে রিল্যাক্স করে রুমের ভেতর তল্লাশি চালানোর প্রস্তুতি নিল। বেলকনি সাইডের দরজা সম্পূর্ণ খোলা। এতে যেন বেশ সুবিধাই হলো তার। ধীর পায়ে দরজা খুলে ভেতরে ঢুকতেই লাইট বন্ধ হয়ে গেল। যেই লাইট কিছুক্ষণ আগেও আলো ছড়াচ্ছিল সেটা নিমিষেই বন্ধ হওয়াতে রাজ্য ঘাবড়ে গিয়ে রিভলভার বের করে গুলি করার পজিশন নিল। কুকুরটার ঘেউ ঘেউ আওয়াজও আর শোনা যাচ্ছে না। যেহেতু স্যার ম্যাডাম কেউ বাসায় নেই তাহলে লাইট কে নেভালো? আর হঠাৎই কুকুরটা এত শান্ত কিভাবে হয়ে গেল? মনে মনে হাজারখানেক ভাবনা ভেবে ভয় শিউরে উঠল রাজ্য। একা একা এখানে চলে আসা মোটেও উচিত হয়নি। যদি খারাপ কিছু হয় তখন আমার লাশের অস্তিত্ব থাকবে তো? যদি জ্ঞান হারিয়ে পড়ে থাকি তখন? যদি চিপ জিজ্ঞেস করে তার বাসায় আমি কি করছিলাম অত রাতে, তখন কি উত্তর দেব? হঠাৎই কারো পায়ের হাঁটার শব্দে ধ্যান ভেঙে চমকে উঠল রাজ্য। তার মানে এখানে কেউ আছে। ভয় বুকের ধুকপুকুনি বেড়ে গিয়ে গলা শুকিয়ে কাঠ হয়ে এলো। নিজের রিভলভারটি শব্দের দিকে তাক করতেই আবছা ছায়ার মতো কিছু একটা সরে গেল। সেই ছায়া অনুসরণ করতেই কেউ একজন পেছনে থেকে গলা পেঁচিয়ে হাত মুড়িয়ে ধরে কবজা করে ফেলল রাজ্যকে। মস্তিষ্ক সজাগ হতেই ছিলে যাওয়া জায়গাটার ব্যথায় মৃদু আর্তনাদ করে উঠল রাজ্য। তবুও পেছনের ব্যক্তির মনে কোনো দর্দের উদ্রেক হল না। রাজ্যকে টেনে হিচড়ে একটি অন্ধকার কক্ষের ভেতর নিয়ে কিছু একটা দিয়ে হাত দুটো বেঁধে ছুঁড়ে মারল শক্ত টাইলসের মেঝেতে। ব্যথায় রাজ্যের বড় বড় পাপড়ি যুক্ত বাঁকানো চোখ দুটি জলে থই থই করে উঠল। নির্জন অন্ধকার কক্ষটি মুহূর্তেই গমগমে গর্জনে উত্তাল হয়ে উঠল। কে তুই? লোকটির ভরাট কণ্ঠের ধমকে কেঁপে উঠল রাজ্য। জবাব দেবার আগেই অন্ধকার কক্ষটি আলোতে পরিপূর্ণ হল। পিছ মুড়ো করে হাত বাঁধার কারণে হাঁটুতে সর্বশক্তি সঞ্চয় করে উঠে দাঁড়ানোর চেষ্টা করল সে। তার আগেই ঝড়ের গতিতে লোকটি এসে গলা চেপে রাজ্যের ঝুঁকে যাওয়া মুখ উঁচু করে ধরল। রাজ্য চোখ তুলে সামনে দাঁড়ানো হিংস্র যুবককে দেখে অবাক চোখে তাকিয়ে রইল। মন থেকে ভয় কেটে গেল ঠিকই, কিন্তু হাতের ব্যথায় চোখ থেকে টুপটুপ করে জল গড়িয়ে যুবকটির হাতের থাবায় গিয়ে জমা হল। রাজ্যের কান্নারত মুখশ্রী যুবকের মনে কঠিন পীড়ার সৃষ্টি করল। টাইফুনের উত্তাল ঝাপটা আর বাতাসের বেগ যেমন সবকিছু লণ্ডভণ্ড করে দুমড়ে মুচড়ে ফেলে যুবকের হৃদয়েও ঠিক সেভাবে দুমড়ে মুচড়ে বিষিয়ে উঠল। ঝট করে রাজ্যের গলা থেকে হাত সরিয়ে নিজের বুকের সাথে সর্বশক্তি দিয়ে চেপে ধরে আহত কণ্ঠে বলে উঠল, আম সরি। যুবকের বুকের হৃদযন্ত্রের হাতুড়ি পেটানো শব্দ খুব করে উপলব্ধি করতে পারছে রাজ্য। কেমন অদ্ভুত ছন্দ তুলে ক্রমাগত হার্ট বিটিং হয়ে চলেছে। নিজের হাতের ব্যথা ভুলে যুবকের বুকে মাথা রেখে চোখ বুজে ফেলল রাজ্য। হঠাৎই যুবক রাজ্যকে বুক থেকে সরিয়ে অপরাধী চোখে রাজ্যকে দুই হাতের বাহু ধরে দাঁড় করাল। ঝটপট বেঁধে রাখা হাত দুটো বাঁধন মুক্ত করে সরে দাঁড়িয়ে পাশেই সাজিয়ে রাখা হুইস্কির তাকে সজোরে এক ঘুষি বসিয়ে দিল। যুবকের এমন ভয়াবহ কাণ্ডে নিজের দুই কান চেপে ধরে চোখ বন্ধ করে বসে পড়ল রাজ্য। মুহূর্তেই যুবকের হাত কেটে ফিনকি দিয়ে রক্ত ছুটে গেল। নিজের কাটা হাতের দিকে তাকিয়ে তাচ্ছিল্য হাসল যুবক। এই যুবরাজ শাহীর জীবনে প্রথম আজ এই মুহূর্তে কঠিন এক অন্যায় করে ফেলেছে। সে তার নিজের জীবনকেই আঘাত করে বসেছে। কাটা রক্তাক্ত হাত নিয়ে রাজ্যের দিকে কিছুটা এগিয়ে গিয়ে আহত নিচু কণ্ঠে বলে উঠল, তোমাকে যতটা আঘাত করেছি তার চেয়ে বেশি ব্যথা আমি নিজেকে দিয়েছি। না জেনে তোমাকে ব্যথা দেবার জন্য আমি অত্যন্ত দুঃখিত। যুবরাজের এমন মায়াবী বেদনার্ত কণ্ঠে মুখ তুলে যুবরাজের কষ্ট জড়িত মুখশ্রীতে দৃষ্টি দিল রাজ্য। যুবরাজের অসহায় মায়াবী মুখটা রাজ্যের মনের কোথায় যেন সূক্ষ্ম ব্যথার সৃষ্টি করল।
ঝট করে উঠে দাঁড়িয়ে খপ করে যুবরাজের হাতের কবজি চেপে ধরে উদ্বিগ্নের স্বরে বলে উঠল, আপনার হাতে কাঁচ ঢুকে আছে। এখনই হসপিটাল চলুন, আমার সাথে না হলে রক্ত বন্ধ করতে ঝামেলা হবে। রাজ্যের এমন উদ্বিগ্নতা দেখে স্মিত হেসে রাজ্যের মাথায় মমতার হাত বুলালো যুবরাজ। লম্বা একটা দীর্ঘশ্বাস টেনে ঠোঁট কামড়ে ধরে অনিমেষ রাজ্যের পানে তাকিয়ে রইল। দুনিয়াতে আমার কষ্টে উদ্বিগ্ন হবার মতো আমার মা ছাড়া আর কেউ নেই। সেই তালিকায় আজকে তুমিও যুক্ত হলে। তুমি নিজেও জানো না আমার কষ্টে তোমার এই চিন্তিত মুখশ্রী আমাকে ব্যথা উপশমে কতটা হেল্প করেছে। কথাটি বলেই হন হন করে হেঁটে আলমারি খুলে মেডিকিট বক্স নিয়ে ওয়াশরুমে চলে গেল যুবরাজ। যুবরাজের পিছন পিছন রাজ্য ধীর পায়ে ওয়াশরুমে প্রবেশ করতে দেখতে পেল কোনো এনেস্থেশিয়া ছাড়াই একের পর এক ভাঙা কাচের ছোট ছোট টুকরোগুলো একটা ফোরসেপসের সহায়তায় টেনে টেনে বের করছে যুবরাজ। এই বিষয়টাতে তাকে খুবই প্রফেশনাল মনে হচ্ছে। ভাঙা কাচের টুকরো বের করা শেষ হলেই একটা লিকুইড পভিসেপের বোতল পুরোটাই গলগল করে ঢেলে দিল নিজের হাতে। এই দৃশ্য দেখে রাজ্যের পুরো শরীর শিউরে উঠল। মুহূর্তেই যুবরাজকে তার কাছে ভয়ঙ্কর ঠেকতে লাগল। রাজ্য শরীরের সমস্ত শক্তি হারিয়ে ফেলল যখন দেখতে পেল এক হাত আর মুখের সাহায্যে যুবরাজ নিজের কাটা জায়গাগুলো ঘেঁচ ঘেঁচ করে নিজেই সেলাই করে চলেছে। রাজ্যকে ভয় আর অবাকের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে দিয়ে যুবরাজ নিজেই নিজের হাতে সুনিপুণ ব্যান্ডেজ করে রাজ্যের পানে দৃষ্টি দিল। যুবরাজের বাদামি গভীর চোখে দৃষ্টি মিলতেই ঠক ঠক করে কেঁপে উঠল রাজ্য। যুবরাজকে তার দিকে এগোতে দেখে তার কমলার কোয়ার ন্যায় ঠোঁট দুটো শৈত প্রবাহের শীতের ন্যায় থরথর করে কাঁপতে লাগল। তোমার হাতে চোট লেগেছে, চলো ড্রেসিং করে অয়েন্টমেন্ট লাগিয়ে দেই। যুবরাজের রক্ত হিম করা এমন কথায় রাজ্য নিজের দুই হাত পিছনে লুকিয়ে ঠোঁটে ঠোঁট চেপে মাথা দুলিয়ে কঠিন কণ্ঠে বলে উঠল, আমার কাছে আর এক পাও এগুলো আমি কিন্তু জ্ঞান হারাবো মিস্টার যুবরাজ। রাজ্যের মুখের এমন হুমকিতে প্রশস্ত হাসল যুবরাজ। আচ্ছা, জ্ঞান হারালে আমি আবার হুঁশ ফেরাবো। মানুষকে অজ্ঞান করে হুঁশ ফেরানোই আমার কাজ। আমি একদম মজা করছি না, আমি সত্যি আমার সেন্স হারাচ্ছি। জড়িয়ে যাওয়া কণ্ঠে কোনোমতে কথাটি বলে চুপচাপ দাঁড়িয়ে রইল রাজ্য। তেরামি করে রাজ্যের দিকে হাত বাড়িয়ে রাজ্যের হাত স্পর্শ করার আগেই যুবরাজের বুকে লুটিয়ে পড়ল রাজ্য। জ্ঞান হারানোর আগে অস্ফুট স্বরে যুবরাজের উদ্দেশ্যে বলে উঠল, হুঁশে ফিরলে আপনাকে আমি দেখে